আসসালামু আলাইকুম বস পাবলিকরা, তোমাদের কিন্তু এক্সাম চলতেছে। আর তোমাদের এই এক্সামটা যাতে ভালোভাবে হয়, বিশেষ করে আইসিটির জন্য আমি চলে আসছি। কোনো টেনশন নাই। তোমার যদি এরকম হয় যে তুমি সারা বছর আইসিটি পড়াও নাই, কিন্তু তুমি চাচ্ছ যে একটু ভালো রেজাল্ট যাতে করা যায়, তার জন্য কিন্তু আমি আসছি। এবং আমার আজকের এই ক্লাসটা আমি এমন ভাবেই সাজিয়েছি যেন তুমি ভালো করতে পারো এক্সামে। এক্সামে তুমি 90% প্লাস এমসিকিউ কমন পাবা, সেভাবেই তৈরি করেছি। পুরো ক্লাসটা দেখবা। এবং আমি আজকে হয়তোবা একটু দ্রুত টানবো, কারণ যেহেতু এক্সামের টাইম, সো ওইভাবেই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো। আমরা আজকে একদম ফাটাফাটি একটা ক্লাস করব। তো এই হলো আমার নাম। এখানে আমি সময় নষ্ট করতে চাই না, তোমরা দেখে নিও। সামনে যদি যাই, আজকে আমাদের এই আইসিটির মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু আমরা দেখে নিই। আমাদের টোটাল 25টা আসলে এমসিকিউ আসবে, এবং এই 25টা এমসিকিউ এ আমি যাতে 25টাই খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি, সেটাই হলো আমার টার্গেট। এবং প্রতি বছরই আমি যখনই এরকম লাস্টে ক্লাস নেই, সেখান থেকে অনেক অনেক কমন পাই। তো তুমিও কমন পাবা, সো কোনো ধরনের টেনশন নিও না। তোমাদের টোটাল 4টা অধ্যায় আছে, অধ্যায় 2, অধ্যায় 4। ঠিক আছে, কি কি টপিক আছে সেগুলো একটু দেখে নিতে পারো। অধ্যায় 5 এবং অধ্যায় 6। অধ্যায় 6 অনেক সমস্যা, আমরা অধ্যায় 6তে একটু বেশি সময় দিব। বাকি জিনিসগুলো খুব দ্রুত টানবো, এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আসতেছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। যে প্রশ্নগুলো খুব বেশি আসে, প্রথমেই আসতেছে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে কোনটি? এখানে সচল রাখে এবং গতিশীল রাখে, এটা কোনটা? রেজিস্ট্রি ক্লিন আপ। ঠিক আছে, রেজিস্ট্রি ক্লিন আপ। পরের প্রশ্ন, কম্পিউটার রক্ষণাবেক্ষণ কয় ধরনের? ভাইয়া দুই ধরনের। দুই ধরনের, একটা হলো প্রতিরোধমূলক, আরেকটা হলো মনে করো যে কারেক্টিভ। ঠিক আছে, জিনিসটা আমরা দেখবো। এই যে কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যে প্রয়োজন হয় কোন রক্ষণাবেক্ষণের? ঠিক আছে, এটা আমাকে বলো। কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয় কখন? এটা হইলো তোমার কারেক্টিভ। এটা তোমার কি? কারেক্টিভ। এরপরেরটা আসতেছে কি? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, যে রক্ষণাবেক্ষণের উদাহরণ। এটা হলো তোমার ভাইয়া প্রিভেন্টিভ। ঠিক আছে, প্রিভেন্টিভ কেন বলতেছি ভাইয়া? ঘটনা ঘটার আগেই তুমি এগুলো যদি করো, তাহলে কম্পিউটারটা ভালো থাকবে। প্রিভেন্টিভ। আর যদি তোমার এই যে কারেক্টিভ কেন হইতেছে, আগেরটাই যদি যাই, তোমার এই যে কারেক্টিভ, কারেক্টিভ মানে সমস্যা ঘটে গেছে, সমস্যা যদি ঘটে যায় তখন তোমার টেকনিশিয়ানের কাছে যাইতে হয়। টেকনিশিয়ানের কাছে গেলেই সেটা কি হয়ে যায়? কারেক্টিভ। এই কারণে আমাদের এই যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই ধরনের, কারেক্টিভ আর একটা হলো প্রিভেন্টিভ। ঠিক আছে, ওকে। আমরা যদি আবার সামনে যাই, কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু করতে সাহায্য করে? ঠিক আছে, এখানে একটা জিনিস বলছে, একটা সফটওয়্যারের নাম বলছে কম্পিউটারকে সক্রিয় চালু করতে সাহায্য করে, চালু বা অন করতে সাহায্য করে। সেটা হলো অপারেটিং সিস্টেম। সেটা কি? অপারেটিং সিস্টেম। এটা কিন্তু বারবার বারবার আসছে পরীক্ষার হলে, তুমি এটা বারবার বারবার পাবা। সো এটা যদি তুমি ভুল করো তাহলে সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি, এটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি আছে দেখো, টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে, টেম্পোরারি জিনিস কোনো জিনিসই রাখার দরকার নাই। ঠিক আছে, তার মানে এটা যদি চলে যায় তাহলে কি হবে? কম্পিউটারের গতি বেড়ে যাবে। এটা তো হওয়ার কথাই না। তার মানে কি? 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? গ নাম্বারে আছে। ইজি ইজি ইজি। তারপরে দেখো কি আছে, কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে? যে কোনো জিনিস, তোমাকে যদি এখানে প্রশ্নে আনইনস্টলের জায়গায় ডিলিট করা বলতো, সেখানেও একই জিনিস। ডিলিট করতে গেলেও প্রথমে তোমাকে আনইনস্টল করেই নিতে হবে। সো সেক্ষেত্রে কি করতে হবে? স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। বুঝতে পারছি, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে। শেষ, টপিক হয়ে গেল। পরেরটা কি দেখো, রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে কি হয়ে যাবে? দেখো ভাইয়া, এইটার সবগুলা এখানে অপশন দেখবো, বাট প্রসেসর নষ্ট হয়ে যাবে এরকম কোনো ঘটনা নাই। তার মানে 1 আর 2। ঠিক আছে, 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? ক নাম্বারে আছে। শেষ, ইজি। তারপরে দেখো, ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটা আপডেট করা যায়? তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা তো খুবই সহজ একটা প্রশ্ন ভাইয়া, খুবই সহজ, কিন্তু এইটা আসলে ইম্পর্টেন্ট কতটুকু ভাইয়া? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো না কোনো বোর্ডে, কালকে যা দেখবা, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা থাকবেই। কোনটা করা যায়? আপডেট করা যায় অপারেটিং সিস্টেম। কেন? বইতে এই লাইনটা একদম ডিরেক্ট দেওয়া ছিল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, বিভিন্ন ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি জমা হয়? এই দুইটা জিনিস জমা হয়। ঠিক আছে, এবং এটা থেকে নবীর থেকে আসতে পারে। ক্যাশ মেমোরিতে এই দুইটা জিনিস, কুকিজ আর টেম্পোরারি ফাইল জমা হয়। আর এই দুইটা জিনিসই তুমি যদি মুছে ফেলো, তাহলে কি হবে ভাইয়া? তোমার কম্পিউটারটা একটু ফাস্ট হবে। ঠিক আছে, এবং সুন্দর হবে আর কি।
অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত? আপডেট। ঠিক আছে, কি করা উচিত? আপডেট করা উচিত। আর আপডেট জিনিসটার বাংলা কি হচ্ছে? হালনাগাদ করা উচিত। দেখতে পাচ্ছ, সহজ না? সহজ জিনিস। তারপর কি আছে দেখো, অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোনো সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত দুইটা জিনিস তোমাদের বইতে আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ডিস্ক ক্লিন আপ এইটা থাকে, আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা হলো কি? ডিস্ক ডি ফ্র্যাগমেন্টার। ডিস্ক ডি ফ্র্যাগমেন্টার, মেন্টর বলে, অনেক জায়গায় মেন্টর বলে, ঠিক আছে। তার মানে এখানে একটা দেয়া আছে ডিস্ক ক্লিন আপ, যেটা যেহেতু অপশন এইটা আছে। ওকে, এরপর কি বলছে? কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হলো কেন? ঝুঁকিপূর্ণ কি? ঠিক আছে, এখানে আসলে প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে। এখানে হবে ভাইরাস সফটওয়্যার, ঠিক আছে, নর্মাল সফটওয়্যার তো না, ভাইরাস জাতীয় সফটওয়্যার গুলা। তার মানে এটা যদি লেখা থাকে তখন ক হবে, নর্মাল সফটওয়্যার তো আসলে ঝুঁকিপূর্ণ না। পরের প্রশ্ন কি? কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ডিস্ক ফরম্যাট না রে ভাইয়া, এই যে এই দুইটা। তার মানে বুঝছো, অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে এই ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, ঠিক আছে, ফ্র্যাগমেন্টর বা ডিস্ক ডিফ্র্যাগমেন্ট যেটাই বল না কেন, সেটা হলো তোমার কম্পিউটারের এই যে কাজ করার গতি বজায় রাখে বা একটু ফাস্ট করতে সাহায্য করে। তার মানে কত? 1 আর 3। 1 আর 3 কোথায় আছে ভাই? গ নাম্বারে। দেখতে পাচ্ছ, তুমি বইটা জীবনে হয়তো বা খোলাও নাই, কিন্তু তুমি অনেক কিছু জেনে গেছো। যখনই একটা নৈবিত্তিক পড়বা, সাথে সাথে ওগুলা রিলেটেড ইনফরমেশন গুলা একটু নোট করবা। যারা এখনো নোট করো নাই, তোমরা একটু ভিডিও পজ করে প্রথম দিক থেকে আবার শুরু করো, নোট করো, সাথে সাথে এটি আবার পরীক্ষার হলে যাওয়ার আগে একটু দেখে নিবা কমন। ঠিক আছে, সামনে দেখো, নিচের কোনটি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে? এই যে বারবার ওই কোশ্চেনই আসতেছে, দেখতেছো? এই যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার বলতেছে, এইটা বলতেছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? ক নাম্বারে আছে। ইজি লাগতেছে? ইজি লাগতেছে, কোনো টেনশন নাই, ইজি। তারপরে দেখো, কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ ভাইয়া? দেখো ভাই, এইটা, শুধুমাত্র এইটা না ভাইয়া, ম্যালওয়্যার থাকতে পারে প্রশ্নে। প্রশ্নে কি থাকতে পারে ভাইয়া? ম্যালওয়্যার। তাহলে ওইটা দিয়ে দিবা। যদি বলে না ম্যালওয়্যার নাই, ভাইরাস দেওয়া আছে, তাহলে ভাইরাস। তার মানে ভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার সবই মোটামুটি কাছাকাছি জিনিস, এবং এগুলা কম্পিউটারের জন্য কি ভাই? ঝুঁকিপূর্ণ। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি? পারবা 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 পারবা, এই যে কোথা? ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। ঠিক আছে, খুবই সহজ জিনিস। নিচের কোন সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা খালি করে? হার্ড ডিস্কের জায়গা খালি করে, এই যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ইনফরমেশনটা আসলে আমার কেন দরকার, বা পরীক্ষার আগে এটা কেন? দেখো, আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টরটা পড়ছি, বারবার বারবার পড়ছি, তাই না? ডিস্ক ডিফ্র্যাগমেন্টর পড়ছি, কিন্তু আমরা জানি না আসলে এটা কিভাবে কম্পিউটারকে গতিশীল করে, তাই না? কারণ এই সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গায় কি করে ভাইয়া? খালি করে। তারপর কি আছে দেখো, বর্তমানে কোনগুলো ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ? দেখো, ভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার, এগুলা কি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ? অ্যান্টি মানে কি? এগুলা প্রতিরোধে যেগুলা ব্যবহার করা হয়, এবং এই তিনটাই কি সফটওয়্যার। তার মানে 1 2 3। অ্যান্টি মানে ওইটা প্রতিরোধে ব্যবহার করা হইতেছে। সহজ জিনিস, সহজ জিনিস। তোমার কাছে কি সহজ লাগতেছে? সহজ যদি লাগে একটু কমেন্টে জানাও যে ভাইয়া সহজ লাগতেছে। ঠিক আছে, তোমাদের যাতে সহজ লাগে ওইভাবেই আমি জিনিসগুলাকে ডিজাইন করছি। পরে কি লেখা আছে দেখো, জরুরি কিছু কাজের কথা। জরুরি, ঠিক আছে, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? রিডমি ফাইলে। ঠিক আছে, যে কোনো সফটওয়্যারের জরুরি কিভাবে মনে করে ইনস্টল করব, সব জিনিস এই রিডমি ফাইলে লেখা থাকে। ঠিক আছে, ওকে। এরপর কি আছে? আইসিটি যন্ত্রের সফটওয়্যার গুলো ইনস্টল করা হয় কিসের উদ্দেশ্যে? ব্যবহারের উদ্দেশ্যে ভাইয়া। আমি একটা জিনিস কেন ইনস্টল করতেছি? ব্যবহার করব তাই। কোন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? ভাই 5টি বিষয় আছে। ঠিক আছে, তোমাদের বইতে 5টা বিষয় আছে। এই জিনিসটা একটু বইতে দেখো, বইতে একটু চোখ বুলাই নিও, মুখস্থ করা লাগবে না, চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, বইতে আছে, জাস্ট চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। চোখ বুলিয়ে নিও, 5টা বিষয় আছে। ঠিক আছে, জাস্ট একবার যদি চোখ বুলাই নাও হয়ে যাবে। নৈবিত্তিক আসতে পারে, কেন এখান থেকে আবার কি আসতে পারে জানো? এই যে যেমন 5টা বিষয় আসে না, যদি ধরো যে অনেক কঠিন প্রশ্ন পেঁচে আসতে পারে, তখন বলতে পারে যে নিচের কোনটি সফটওয়্যার ইনস্টলেশনের মনে করো পূর্বে লক্ষ্য রাখতে হয়।
4টা অপশন দিছি, ওইটার মধ্যে থেকে তুমি যেহেতু একবার দেখছো, হ্যাঁ আমি আসলে ইনস্টলেশনের সময় এই জিনিসটা দেখছিলাম, তার মানে ওইটা তুমি দিয়ে দিতে পারবা, জাস্ট একটু চোখ বলে নিও, কমন পেয়ে যাবা। তারপর কি আছে দেখো, সফটওয়্যার ইনস্টলেশনের পূর্ব শর্ত কি, এইটা এখন তুমি একটু চিন্তা করতো, যারা অলরেডি পড়াশোনা করে ফেলছো, ঠিক আছে, অলরেডি তোমাদের পড়াশোনা হয়ে গেছে, তারা এটা একটু চিন্তা করতো, পারো কিনা? সফটওয়্যার ইনস্টলেশনের পূর্ব শর্ত, ওই যে এই যে দেখো কিছুক্ষণ আগেই বলছিলাম না যে ভাইয়া পূর্ব শর্তের তো কথা বলছিলেন, এই পূর্ব শর্তগুলো কোনটা, 5টার তো কথা বলছিলাম। প্রথমেই মনে করো ওই 5টা শর্তের মধ্যে একটা আছে যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, এই সফটওয়্যারটাতে সাপোর্ট করে কিনা, ঠিক আছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করতে হয়, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, তার মানে কি 1 2 3, 3টা তো অলরেডি তুমি জানিয়ে গেলা, আর 2টা মাত্র লাগে, ওই 2টা মাত্র একটু দেখে নিবা, শেষ হয়ে গেল, ইজি ইজি ইজি। তারপর কি আছে দেখো, এটা হলো কম্পিউটারে হবে, কম্পিউটারে সিডি ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করলে নিচের কোন প্রোগ্রামটি সচল হয়ে যায়, অটো রান, ঠিক আছে, অটো রান প্রোগ্রামের কারণেই এগুলো আসলে সচল হয়ে যায়। তারপর কি আছে দেখো, কম্পিউটার বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখা হয় কোথায়, এইটা তোমরা কে কে পারবা, এইটা দেখি তো কে কে পারবা, যে কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখা হয় কোথায়, এইটা দেখি কে কে মনে আছে, ঠিক আছে, আমি কিন্তু এইটা আবার কখন দেখাইছিলাম তোমাদের মনে আছে, এটা কিন্তু তোমাদের আমি আবার ওই যে আমাদের তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম না ফাইনাল শট, ওইখানে কিন্তু এটা দেখাইছিলাম, তো এটা যাদের মনে আছে তো জোস। রম বাদে বাকি 2টাতে বিপুল পরিমাণ, রমে এত জায়গা নাই, 1 আর 3, ঠিক আছে, 1 আর 3। তারপরে অটো রান প্রোগ্রামের কাজ কি, অটো রান প্রোগ্রামের কাজ তো আমরা আসলে বুঝে গেছি যে সিডি ডিভিডি রান করানো, তার মানে অটোমেটিক ভাবে সিডি ডিভিডি রান করানোর কাজটাই হলো অটো রান প্রোগ্রামের কাজ। উল্টা প্রশ্ন করা যেতে পারে, সিডি ডিভিডি যখন প্রবেশ করি কোন প্রোগ্রামটা চলে, ওই যে অটো রান প্রোগ্রাম চলে, দেখতেছো প্রশ্ন খালি ঘুরাই দিবে, তুমি জাস্ট যদি ধরতে পারো, কমন। পরীক্ষার হলে যাবা, কালকে তো পরীক্ষা, পরীক্ষার হলে যাবা, যা দেখবা ও মাই গড সবই তো কমন পেয়ে গেছে, সবই কমন পেয়ে গেছে, দেখছো কত ইজি। তারপরে দেখো কি আছে, অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় ঢুকতে হবে, ওই যে আনইনস্টল করতে গেলেই কন্ট্রোল প্যানেলে, ক নাম্বার, শেষ, ইজি ইজি। এরপরে কি আছে দেখো, কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়, দেখো প্রশ্নগুলো যখন পড়বা ইনফরমেশন গুলো বোঝার চেষ্টা করবা, কম্পিউটারে কোনো সফটওয়্যার যদি ডিলিট করি তার কিছু অংশ কোথায় একটা থাইকা যায়, ঠিক আছে, কিছু অংশ এই যে রেজিস্ট্রিতে থেকে যায়, রেজিস্ট্রিতে থেকে যায়, এবং এই রেজিস্ট্রিতে এই অংশগুলো থেকে যায়, এগুলো তো মুছা দরকার পড়ে, তাই না, মুছতে হইলে রেজিস্ট্রি ক্লিন আপ ইউজ করা লাগে, এন্ড এই রেজিস্ট্রি ক্লিন আপ ইউজ করার ফলে কম্পিউটারটা গতিশীল হয়, একদম প্রথম নৈবিত্তিকটা ইজি। একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন দেখছো কতটা সুন্দরভাবে কানেক্টেড হয়ে যাবে। তারপরে দেখো কি আছে, ডিলিট করা ফাইল রেজিস্ট্রি সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটনে চাপ দিতে হয়, F3 বাটনে, এটা একটু মনে রাখবা কারণ ভুলে যেতে পারো, ঠিক আছে, এই নৈবিত্তিকটা একটু মনে রাখবা, কোন বাটনে চাপ দিতে হয়, F3 বাটনে। কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় ঢুকতে হবে, যে আমরা অলরেডি এটা দেখছি কন্ট্রোল প্যানেলে। বিশ্বের সবচেয়ে কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি, বিশ্বের সবচেয়ে কম্পিউটার ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো কি উইন্ডোজ, না উইন্ডোজ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা মাইক্রোসফটের তৈরি, ঠিক আছে, কার তৈরি, মাইক্রোসফটের তৈরি। সফটওয়্যার আনইনস্টল করতে হলে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, তারপরে প্রোগ্রামস, তারপরে আনইনস্টল প্রোগ্রামস, 1 2 3। যারা যারা অলরেডি পড়াশোনা করছো আইসিটি তারা জাস্ট একটা রিভিশনের মতো হয়ে যাবে, আর যারা জীবনে দেখো নাই তারাও যদি আমার এই জিনিসটা ক্লাস করার সাথে সাথে একটু নোট করো, কমন কমন শেষে পরীক্ষার হল শেষে, এখন কথা বলতেছি না, তুমি পরীক্ষার হল থেকে যখন বের হবা তখন মনে করবা যে ভাইয়া যা যা বলছে সেগুলো মিলছে কিনা, তখন যাইয়া আমাকে জানাও, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, রেজিস্ট্রি এডিটরে যাওয়ার জন্য কি টাইপ করতে হয়, রেজিস্ট্রি এডিটরে যাওয়ার জন্য এই যে REG এইটা যদি একটু নেই, আর এখান থেকে যদি এডিটটা নেই, কিছু একটা হইতেছে তাই না, এইটা লিখতে হয়, তার মানে এখান থেকে 3টা নিলাম, এখান থেকে যে এডিট নিলাম, হয়ে গেল রেজিডিট, বুঝতে পারছি। ও আচ্ছা এখান থেকে ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে। সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া রান কমান্ডে গিয়ে কি লিখতে হয়, সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ায় এই যে এইটা লিখতে হয়, তার মানে এই যে মনে করো যে রেজিস্ট্রি এডিটরে যাওয়া এটা কখন যাইতে হয়, এই সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ায়
রান কমান্ডে যাই এটা চাইতে হয়, তখন এটা লিখলি রেজিস্ট্রি এডিটরে নিয়ে যায়। ওকে, তাহলে আমরা প্রথম অংশ শেষ করছি। এখন তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি সেগুলো যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথেও শেয়ার করে দিও, ঠিক আছে? ওরেও বলো যে এই ক্লাসটা কর। আইসিটিতে তুই যদি কিছু নাও পারস, পরীক্ষার হলে তুই 90% প্লাস, এবং এমনও হয়ে যেতে পারে কোনো কোনো বোর্ডে তুই মনে করে যে 100% কমন পড়ে যাবে, দেখা যাক, ঠিক আছে? আল্লাহ ভরসা, ঠিক আছে? আমরা ওইভাবেই ডিজাইন করছি। পরে দেখো, সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? দেখো প্রশ্নটাই এমন ভাবে করছে, সমস্যার উৎস কার সমস্যা? কম্পিউটারে, ঠিক আছে? কম্পিউটারে হোক বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের হোক, কম্পিউটারের, ঠিক আছে? কম্পিউটারে সমস্যার উৎস মানে একটা সমস্যা হয়েছে কোনো বিষয়ে, উৎপত্তি স্থল কোথায় হয়েছে সেইটা নির্ণয়ের প্রক্রিয়াকে ট্রাবল শুটিং বলে। কি বলে? ট্রাবল শুটিং। তার মানে ট্রাবল শুটিং অংশ থেকে প্রশ্ন আসার আগে আমাকে বুঝতে হবে যে আসলে এই ট্রাবল শুটিং জিনিসটা আসলে কি, বুঝতে পারছি কিনা। ইজি জিনিস, কোনো কঠিন কিছু না, ঠিক আছে? বারবার বলতেছি কোনো কঠিন কিছু না। তোমাদেরকে কিন্তু একটু নোট করার টাইমও দিতেছি, আর যারা যখন একটু মনে করো দ্রুত পড়াচ্ছি, দরকার হলে একটু পজ করে নিবা, নিয়ে জাস্ট নোট করবা একটু, কারণ এই নোটটাই তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে একবার চোখ বুলাই যাবা, হয়ে যাবে। আর রাতে তো পড়তেই পারবা, ঠিক আছে? আমি ওইভাবেই ডিজাইন করছি, কোনো টেনশন নাই। তারপরে দেখো, নিচের কোনটি ট্রাবল শুটিং এর সাথে সম্পর্ক যুক্ত? হার্ডওয়্যার। তার মানে হার্ডওয়্যারটাই আসলে ট্রাবল শুটিং এর সাথে সম্পর্কযুক্ত। এরপর কি আছে দেখো, ট্রাবল শুটিং অংশে কি নিয়ে আলোচনা করা হয়? ট্রাবল শুটিং অংশে কি নিয়ে আলোচনা করা হয় ভাইয়া? সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান। সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান। সাধারণ মানে কি? এখানে ওই সাধারণ না, কমন যে সমস্যাগুলো হইতে পারে। ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? হার্ডওয়্যার। মেইন বোর্ডের পাওয়ার না থাকলে কোন সমস্যাটি হবে? মেইন বোর্ডের পাওয়ার না থাকলে সিস্টেমই তো চালু হবে না রে বাবা, পাওয়ারই নাই। কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হয়ে যাচ্ছে। বারবার কম্পিউটার কি হয়ে যাচ্ছে? শাটডাউন হয়ে যাচ্ছে। ত্রুটিপূর্ণ আইসি। ত্রুটিপূর্ণ আইসি, অথবা এই প্রশ্নে এটা বলতে পারে ত্রুটিপূর্ণ, ঠিক আছে? দেখো প্রশ্ন কেমনে ঘুরাইতে হয়, ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর, ঠিক আছে? প্রশ্ন ঘুরানো শিখাই দিচ্ছি, এরকম দিয়ে দিতে পারে ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর, একই জিনিস, ঠিক আছে? আইসির মধ্যে মানে আইসি ক্যাপাসিটর নিজেও একটা আইসির মধ্যে পড়তেছে, ইন্টিগ্রেটেড সার্কিট। কোনটির সমস্যার জন্য কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যায়? এই যে, ঠিক আছে, বুঝছে যে কম্পিউটার কয়েক মিনিট পর পরে শাটডাউন হয়ে যেতেছে কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই। তার মানে এটা ঝামেলা হয়েছে, একটা ক্ষুদ্র অংশের ঝামেলা হয়েছে। উক্ত কম্পিউটারে কিসের সমস্যা হতে পারে? দেখো তো একটু পড়ো 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 পড়ো, সবাই পড়ো, আমি বলতেছি সাথে সাথে পড়বা আমার সাথে সাথে, যখন আমি এরকম সমস্যার সমাধান করতে বলবো সাথে সাথে পড়বা, ঠিক আছে? কি বলছে? সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে, মনে রাখবা কম্পিউটারে ম্যাক্সিমাম ডিসপ্লের সমস্যাটা হয় র্যামের কারণে, ঠিক আছে? র্যামে যদি ঝামেলা হয় রে বাবা, তাহলে এটা র্যাম মনে করে যে ডিসপ্লেতে এফেক্ট করে। বিপ সাউন্ড দেয় সাধারণত কোন সমস্যা যুক্ত হলে? খুবই ইম্পর্টেন্ট, বিপ সাউন্ড দেয় র্যামে, ঠিক আছে? র্যামে যদি সমস্যা হয় তখন বিপ সাউন্ড দেয়, বিপ 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 করতে থাকে। দেখো কি বলছে পরে, সাফকাতের কম্পিউটার সমস্যার সমাধানের উপায় হতে পারে কি? দেখো কি বলছে, কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, কি হতে পারে? তার মানে র্যামের সমস্যা অলরেডি আমরা বুঝে ফেলছি, ঠিক আছে? এখন আমরা বলো তো ভাই, এই যে র্যামের সমস্যা হার্ড ডিস্কের কোনো কাজ আছে? শেষ। প্রসেস অফ এলিমিনেশন, মানে আমরা এমসিকিউতে এই টাইপের এমসিকিউতে তুমি যদি এলিমিনেট করে দিতে পারো ফার্স্টে, এইটা হবে না রে বাবা 2 নাম্বার, এটা বুঝতেই পারতেছে। তাহলে বাকি দুটো দেখারও দরকার নাই, এইটা আর এইটা হয়ে যাচ্ছে ভাইয়া একান্তে। এই জিনিসটা দেখছো, স্মার্ট ওয়েতে যদি পড়াশোনা করো, কালকে বা যখন তোমার এক্সাম হবে, এক্সাম শেষে তোমার আমাকে মনে পড়বেই ভাই, ঠিক আছে? তোদের কথা চিন্তা করেই ওইভাবেই আমি সব জিনিস ডিজাইন করে রাখছি, পরীক্ষার হলে যাবি ভালো মার্কস পাবি। র্যামের পূর্ণরূপ কোনটি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের পূর্ণরূপ কি ভাই? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম মানে কি তাহলে ভাই? রমের ফুল ফর্মটা কি তাহলে এটাও বলে দেন। রমের ফুল ফর্ম হইল রিড অনলি মেমোরি, ঠিক আছে? এটা মনে থাকবে। রমের তাহলে কি ভাই? রিড অনলি মেমোরি। আর র্যামের পূর্ণরূপ কি?
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়ে যাবে, মনে থাকবে? ওকে। তারপর কি আছে? সাধারণত 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার, মানে ডিসপ্লে শো না হওয়ার কারণ হলে যে র্যামের সমস্যা, ঠিক আছে, বলছিলাম না ওইটাই। কিবোর্ড কাজ না করলে নিচের কোনটি এর সংশ্লিষ্ট ট্রাবল শুটিং? কিবোর্ড কাজ করতেছে না, কিবোর্ডই কাজ করতেছে না, এটা বলো তো দেখি কি হবে, বলো দেখি তোমাদের এটা পারো কিনা, চেষ্টা করো চেষ্টা করো। কিবোর্ড কাজ না করলে নিচের কোনটি এর সংশ্লিষ্ট ট্রাবল শুটিং? চিন্তা করো তো। দেখো ভাইয়া, র্যামের সাথে কোনো সম্পর্ক আছে? যে প্রসেস অফ এলিমিনেশন, র্যামের সাথে তো কোনো সম্পর্ক নাই। হিট সিঙ্ক মানে গরম হয়ে যাও, গরম হয়ে গেলে হিট সিঙ্ক পরিষ্কার করা মানে হিট সিঙ্কে ময়লা জমছে, তার মানে গরম হয়ে যেতে পারে। এটার সাথে কিবোর্ডে কি সম্পর্ক? হার্ড ডিস্কের পিছনে জাম্পার সেটিং, আরে না এটা না। কোনটা ভাইয়া? অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাস ক্লিন করো, কোন একটা ঝামেলা করছে কম্পিউটারের মধ্যে। কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে? র্যাম। কোনটি ব্যবহার করতে হবে? র্যাম। র্যামে আসলে জায়গা নাই, তাই তখন আউট অফ মেমোরি মেসেজ শো করে। এরপরে কি আছে দেখো, কম্পিউটারে আউট অফ মেমোরি ওই জন্য এখানে সমাধানের উপায় কি? কিছুক্ষণ আগে করছে, বলতো বলতো, এই তো মাদারবোর্ড অধিক র্যাম ব্যবহার করতে হবে, মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। দেখবে সহজ লাগতেছে না, প্রেশার নেওয়ার কিছু আছে, আইসিডি খুব ইজি। কম্পিউটারে উক্ত সমস্যা দূরীকরণে প্রযোজ্য। দেখ এইটা প্রশ্ন পাবি, এই ধরনের প্রশ্নগুলো আগে হলো বুঝার চেষ্টা করবি, ফাইন্ড আউট করবি, তখন পরীক্ষার হলে বসবি পেন্সিল দিয়ে করবি কি কি সমস্যা আসলে। ইদানিং রাফির কম্পিউটারে ঘন ঘন কি হয়? হ্যাং করে, আর কি হয়ে যায়? রিস্টার্ট হয়ে যায়। এইবার তুই বাকিটা পড়। ঠিক আছে, এখন আশা করি তুই পড়ে ফেলছিস। এখন একটা জিনিস খেয়াল কর, পুরো জিনিসটার মধ্যে কোথাও ডিসপ্লে নিয়ে কিছু বলছে না, হ্যাং করতেছে, রিস্টার্ট হয়ে যায়, রিস্টার্ট হয়ে যায়। তার মানে র্যামের কিছু নাই, র্যামের কিছু নাই, সমস্যা নাই। 2 আর 3। এবার তুমি যদি একটু চেকও করতে চাও, তার মানে কুলিং ফ্যান বদলে ফেলা, মানে যেহেতু হ্যাং করতেছে তার মানে হয়তো বা গরম হয়ে গেছে, গরম হওয়ার কারণে আর চলতে পারতেছে না, ঠিক আছে। আর যদি এমন হইতে পারে ভাইরাস আক্রান্ত হয়েছে, তখন একটু সমস্যা হতে পারে। র্যামের এখানে কিছু নাই আর কি। সিপিইউ এর পূর্ণরূপ কোনটি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ফুল ফর্ম গুলো আসে, সো নোট করতে হবে। সিস্টেমে অত্যন্ত গরম হয়ে যায় অস্বাভাবিকভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে কি করব? কেসিংটি খুলবো, খুলে সতর্কতার সাথে প্রসেসর ফ্যানটি সরাতে হবে। এখানে কিছু র্যামের কিছু আছে রে বাবা, নাই তো, তার মানে ক নাম্বারটা। পরেরটা কি বলছে? রফিক সাহেবের কম্পিউটারে কি সমস্যা হয়েছে? ভালো করে পড়ি, ভালো করে পড়ি, আগে উদ্দীপকটা ভালো করে পড়বো, ঠিক আছে। ওকে, কি বলছে? রফিক সাহেবের হিট সিঙ্কে প্রচুর ধুলাবালি জমার কারণে। আরে বাবা, প্রচুর ধুলাবালি জমে গেছে, জমে গেলে কি হয়ে যাবে? ঠান্ডা হচ্ছে না, তার মানে সিস্টেম গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। হিট সিঙ্কে কিছু জমলেই গরম হয়ে যাবে, কারণ হিট সিঙ্ক আর ঠান্ডা করতে পারতেছে না, প্রচুর ধুলাবালি জমে গেছে, ঠিক আছে, সমস্যা। এই সমস্যা থেকে মুক্তির উপায় হলো সিপিইউ কে ঠান্ডা করতে হবে রে বাবা, হিটসিঙ্ক পরিষ্কার করতে হবে। হিটসিঙ্ক পরিষ্কার করলেই সিপিইউ ঠান্ডা হয়ে যাবে। আবার এখানে র্যাম দিয়ে দিছে, কি ঝামেলা! 1 আর 2 র্যাম থাকলে এখানে তো র্যামের কিছু নাই, ঠিক আছে, র্যামের কোনো বৈশিষ্ট্য বলে দেয় নাই, র্যামে ঝামেলা। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে, সি ড্রাইভে থাকে। কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে। হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসারে ঠিক করতে হয়? ঠিক আছে, হার্ড ডিস্কের একটা মনে করো জাম্পার সেটিং আছে। জাম্পার মানে এক ধরনের তার ভাইয়া, ঠিক আছে, তার, ঠিক আছে। জাম্পার সেটিং কোন? হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং। এটা একটু ভুলে যাবা, আমি জানি এটা ভুলে যাবা, মনে রাখতে হবে, এই নৈবিত্তিকটা মনে রাখতে হবে, তা আসতে পারে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে এই নৈবিত্তিকটা।
হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং, ঠিক আছে, হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং, এটা মনে রাখতে হবে কারণ এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে, এই প্রশ্নটা কি করতে পারে, আসতে পারে, বুঝতে পারছি। ওকে, পরটা কি, কম্পিউটারে মেটাল অংশে হাত লাগালে শক করে কেন? মেটাল অংশে হাত লাগালে শক করে তখনই যদি কম্পিউটারটি আর্থিং করা না থাকে, ঠিক আছে, আর্থিং করা না থাকে। কম্পিউটারে মাদারবোর্ডে সংযুক্ত ব্যাটারিকে কি বলে? তার মানে কম্পিউটারের মাদারবোর্ডে একটা ব্যাটারি সংযুক্ত আছে, ঠিক আছে, কোথায় সংযুক্ত আছে? মাদারবোর্ডে। ইনফরমেশনটা মনে রাখলাম, কোনটা? সিমোস ব্যাটারি। কি ব্যাটারি? সিমোস ব্যাটারি। সিমোসের পূর্ণরূপ কোনটি ভাইয়া? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। হার্ড ডিস্ক নষ্ট হলে কি দেখায়? হার্ড ডিস্ক নষ্ট হলে কি দেখায়? একটু গেস করো, যাও, তোমাদেরকে একটা সুযোগ দিলাম, একটু গেস করো। হার্ড ডিস্ক যদি আমার নষ্ট হয়ে যায় কি দেখাবে আমাকে? ঠিক আছে, কি দেখাবে আমাকে? হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, আল্লাহ, বুট ডিস্ক ফেলার। বুট ডিস্ক ফেলার। তারপর কি আছে দেখো, কম্পিউটারে সিমোস ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি হবে? কম্পিউটারে সিমোস ব্যাটারি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যায়, দুইটা ঘটনা ঘটে। দুইটা, বইতে দুইটাই আছে। কয়টা ঘটনা ঘটে? দুইটা ঘটনা। তারিখ ও সময় ঠিক থাকে না। তারিখ ও সময় ঠিক না থাকলে বুঝবো কার দোষ? সিমোস ব্যাটারি নষ্ট হয়ে গেছে। বায়োসে কোনো অপশন সেভ হয় না। 1 আর 3 কোথায়? খ নম্বরে। বুঝতে পারছি, মনে থাকবে। সিমোস ব্যাটারি নষ্ট হইলে কয়টা সমস্যা হয়? দুইটা। তারিখ ও সময় ঠিক থাকবে না। কম্পিউটারের তারিখ আর সময় তুমি যতই তুমি ঠিক করো, ও আর ঠিক হবে না। বায়োসে কোনো অপশন সেভ হয় না। বুঝতে পারছি। এখন আবার প্রশ্ন করতে পারো বায়োস কি? যদিও আসবে না, আসার সম্ভাবনা নাই। বায়োস মানে হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে। বায়োসের কোন অপশন পরিবর্তন করলে সেভ না হওয়ার? আল্লাহ, এই যে প্রশ্নটা চলে আসে কিছুক্ষণ আগে দেখেছেন, কোনটা কোনটার সমস্যা? সিমোস ব্যাটারি কার্যক্ষমতা হ্রাস পাইছে বা নষ্ট হয়ে গেছে। কম্পিউটারে সিমোস ব্যাটারি নষ্ট হলে, যেটা অলরেডি দেখাইছি, এই যে 1 আর 3 হয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 খ নম্বরে। তারপর বলতেছে মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই, এইটা কি হইতে পারে? এটা একটু গেস করো তো, আমি তোমাদেরকে একটু গেস করার সুযোগ দিলাম। গেস করো, গেস করো, কি হবে? দেখো ভাই, মনিটরের সফটওয়্যার ইনস্টল করে না, এইটা বাদে বাকি দুইটাই ঠিক আছে। 1 আর 3, ঠিক আছে। খ নাম্বারটা, ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? কিবোর্ডের ব্রাইটনেস আছে, মাউসের আছে, প্রিন্টার আছে? না, কোনটার আছে? মনিটর আছে। এখন বলো, পুরা একটা অধ্যায় শেষ করে ফেলছে এবং দেখছো কত সুন্দরভাবে করে ফেলছে। ইজি না? অনেক ইজি। পরের প্রশ্ন কি বলছে দেখো, অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? অফিস বাটনে, অধ্যায়টা কি ছিল? আমার লেখালেখি ও হিসেব, ঠিক আছে, বা হিসাব যেটা বলতেছে, ওপেন। অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যাবে? ওপেন অপশনটি পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? অফিস বাটনে। মনে রাখতে হবে, অফিস বাটনে এই অপশনটা পাওয়া যায়। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির উপর? বলো তো, গেস করো, গেস করো, গেস করো, গেস করো। ক্লোজ, মনে থাকবে, ক্লোজ। তারপর কি আছে? অফিস বাটন অপশনে নিউ ক্লোজ থাকে, ইনসার্ট এখানে থাকে, তার মানে 1 আর 2, ঠিক আছে। অফিস বাটন অপশনে নিউ ক্লোজ এই জিনিসটা থাকে, কিন্তু ইনসার্ট থাকে না, একদম ওপেন করার সাথে সাথে যেটা কথা বলে। ওয়ার্ড 2007 এই ভার্সনে অফিস বাটনে ক্লিক করলে, অফিস বাটনে ক্লিক করলে কি পাওয়া যায়? ঠিক আছে, 2007 ভার্সনের কথা বলছে, এবং তোমাদের বইতেও কিন্তু মনে করো 7 ভার্সনের, মানে 2007-এর যে ভার্সনটা আছে ওয়ার্ডের,
সেটার কথা বলা আছে, ঠিক আছে। ওকে, এখন এই জিনিসটা দেখো তো, ডিলিট বাদে বাকি দুইটা, এই দুইটা ছিল, তোমরা 2 আর 3। তাহলে একটা জিনিস খেয়াল করো, অফিস বাটনে কি কি আছে? সেভ আছে, ওপেন আছে, নিউ আছে, ক্লোজ আছে, ডিলিট নাই, ঠিক আছে। বুঝতে পারতেছো? দেখো একই জায়গা থেকে, তার মানে অফিস বাটনে কি কি অপশন আছে সেগুলোর থেকে নবীর থেকে আসতেছে। পরে দেখো কি আছে, কোন ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে সেভ অ্যাজ, অথবা ফরম্যাট চেঞ্জ করতে, সেম প্রশ্নই, ফরম্যাট চেঞ্জ করতে, ফরম্যাট পরিবর্তন করতে, ফরম্যাট পরিবর্তন করতে, ফরম্যাট পরিবর্তন করতে কোথায়? সেভ অ্যাজ। একই একই একই। ক্লোজ অপশনটি থাকে কোথায়? অফিস বাটনে। কোথায় থাকবে? অফিস বাটনে থাকে। এমএস ওয়ার্ড 2007 এর ডিফল্ট ফাইল এক্সটেনশন কি? ডট ডক এক্স। 2007 এরকম লাস্টে একটা এক্স যুক্ত থাকতো, এখন তো শুধুমাত্র ডক লেখে। লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটাও এক ধরনের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। কল্পনার জগৎকে বাস্তবে আনে কোনটি? লেখালেখির কাজ, ঠিক আছে। তারপর কি বলতেছে, ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কি করা যায়? এটা বলো তো। এটা তো একদম মনে করো যে বেসিক থেকে চিন্তা করলেও পারা যায়, ঠিক আছে। তুমি যদি একটু বেসিক থেকেও চিন্তা করো হয়ে যাবে। বলো তো, চিন্তা করো। পারছো পারছো? সব বলি তো, এগুলো করা যায় না? করা যায়। 1 2 3। পরে কি আছে দেখো, গবেষণা পত্রে বিষয়বস্তুর সারণী খুবই অল্প সময় সম্পাদন করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? ওয়ার্ড প্রসেসর। কোন ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন, মানে কোন জিনিস ফার্স্টে হলো খোঁজা মানে ফাইন্ড, প্রতিস্থাপন মানে রিপ্লেস, তার মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এটা যদি করো কমান্ড দিলে তুমি এই কাজটা করে ফেলতে পারবা। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার ব্যবহারের জন্য। 100 পৃষ্ঠার একটি ডকুমেন্টের সাজেশন বানানটি একাধিক স্থানে, ওই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? ওয়ার্ড প্রসেসর। তারপরে কি প্রশ্ন বলছে, ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি? এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি, এটা আমি কেমনে জানবো? এটা বইতে আছে, ঠিক আছে, এটা বইতে আছে। এখন এই যে বইতে আছে, এখন তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে বইতে আছে কয়টা? বইতে ঠিক তোমার 16টাই আছে। কয়টা আছে? 16টা। এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, ওয়ার্ড প্রসেসরের সুবিধা আছে 16টা। এখন প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা কি মুখস্থ করব বা একটু পড়বো? চাইলে একবার একটু চোখ বুলাই নিতে পারো, তবে আমার মনে হয় না এই প্রশ্ন বাদে এই যে সুবিধা, এখান থেকে কোশ্চেন আসার কথা, যদি না তারা বেশি ঝামেলা করে। তবে আমার কাছে মনে হয় যে একবার চোখ বুলাই নিতে পারো হালকা, তবে আসার সম্ভাবনা নাই। জাস্ট এইটুকু মনে রাখলে হবে, ওয়ার্ড প্রসেসরের সুবিধা টোটাল কয়টা? 16টা। কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? এইটা এটা বলো তো, এইখানে একটু কনফিউশন আছে, ঠিক আছে। খ হইতে পারে, ঘ হইতে পারে, কোনটা হবে বলো তো? কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? এটা ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসিং না। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি? ওয়ার্ড প্রসেসর। এ কারণে দেখবা এই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলাকে অফিস সফটওয়্যারও বলা হয়, ঠিক আছে, অফিসের ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি? এই যে মাইক্রোসফট অফিস। আধুনিক অফিস ব্যবস্থাপনায় কোনটি অপরিহার্য? মাইক্রোসফট অফিস। তারপর কি আছে দেখো, নানা রকমের ফন্ট স্টাইল নির্বাচন করা হয় কোথা থেকে? এইটা বলতে পারবা, ফন্ট স্টাইল। ফন্ট মানে হলো, ফন্ট মানেই তো আসলে লেখার স্টাইল, মানে তুমি কোন ধরনের বর্ণ এখানে সিলেক্ট করতে চাও। তোমার কাছে কি মনে হয় ভাইয়া, এটা কি হবে? তোমাদের একটু সময় দিলাম, চিন্তা করো তো।
এটা চিন্তা করো। দেখো এটা হোম মেনুতেই থাকে এবং এখান থেকে ড্রপ ডাউন বক্স নাম মানে ড্রপ ডাউন করে করে তুমি এখানে ফন্ট স্টাইল নির্বাচন করতে পারবা এটা, এবং এটা হোম মেনুতে থাকে। কোন লেখাকে আকর্ষণীয় কার্যকরভাবে উপস্থাপনের কাজটি করে থাকে কোনটি? ফরম্যাটিং টেক্সট। ফরম্যাটিং টেক্সট তুমি আসলে ফরম্যাট করতেছো লেখাটাকে সুন্দরভাবে সাজিয়ে। এরপরে কি আসতেছে দেখো, ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে? অক্ষরকে বলতেছে ফন্ট। ঠিক আছে, যে ফন্ট কি বলে। শিক্ষককে কোনটির সহায়তা নিতে হবে? পড়ো তো, পড়ো পড়ো পড়ো, পুরো জিনিসটা একটু পড়ো তো, এখানে কি বলা আছে পুরো জিনিসটা পড়ো। দেখো সজ্জা, আর্ট, মার্জিন সংক্রান্ত কাজে এই জিনিসটা, তার মানে একটু সাজানো গুছানোর কাজ করতেছে ফরম্যাটিং টেক্সট। ঠিক আছে, পরের প্রশ্ন, প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে নিচের কোনটি প্রযোজ্য? হোম মেনুতে, তারপর হোম থেকে ফন্টে যাবা, ফন্ট গ্রুপ থেকে বোল্ড বা বিতে যেতে হবে। ফন্ট সাজসজ্জার কাজ করা হয় কোন ট্যাবে? হোম ট্যাবে। কোন ধরনের ফন্ট? বাংলা ফন্ট। কোন ধরনের ফন্ট? বাংলা ফন্ট। বুঝতে পারছি, ইজি না? ইজি লাগতেছে কিন্তু। তারপরে হোম ট্যাবের নিচের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? এইটা তো আসলে কার কার মনে আছে? আমি সবার কমেন্ট গুলা দেখতে চাই, একটু সাথে সাথে বলো তো কোনটা কোনটা হবে, বলো, তোমাদের গেস করতে দিচ্ছি। কি কি কোনটা কোনটা? কোনটা? প্যারাগ্রাফ। ঠিক আছে, এই যে বুলেট, নম্বরের আইকন, এগুলো সবগুলাই প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে। হোম ট্যাবের মধ্যেই প্যারাগ্রাফ গ্রুপ আছে। ঠিক আছে, প্যারাগ্রাফ গ্রুপে এই জিনিসগুলো আছে। প্যারাগ্রাফ গ্রুপের ইন্টারনেট অপশন থাকে লেফট রাইট, এক দুইতে। ডকুমেন্ট টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? ডকুমেন্টে টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? বলো বলো। টেবিল, ছবি, এগুলা করতে গেলে আমার ইনসার্ট। কোন কোন ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? ইনসার্টে যাব, তারপর টেবিলে, টেবিল থেকে ইনসার্ট টেবিলে। পরে প্রশ্ন, ইনসার্ট ট্যাবে কি থাকে? এইবার বলো তো দেখি, এটা কার কার মনে আছে? এটা সহজ কিন্তু, এটা কিন্তু খুব বেশি কঠিন না রে বাবা, এটা কিন্তু সহজ। ঠিক আছে, ইনসার্ট ট্যাবে কি কি থাকে? ইনসার্ট ট্যাবে থাকে এই যে টেক্সট, মানে এক দুইতে। ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি? ইনসার্টে তো যাইতে হবে, এটা বলছেন ভাইয়া, কিন্তু এরপরে কোনটায় যাব? কতে যাব নাকি খতে যাব? কোনটা অপশন? কোন অপশন কি মনে হয়? কি মনে হয়? কি মনে হইতেছে? বলো বলো, চিন্তা করো তো কি হইতে পারে। জীবনে যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করো তাহলে সবসময় দেখবা ইনসার্টে ফার্স্টে যাইতে হয়, তারপরে পিকচারে যাইতে হয়, পিকচারের পরেই একটা ডায়লগ বক্স আছে কোথা থেকে আসলে আপনি ছবিটা নিতে চান। কভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে? কভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে? কভার পেজ, বলো তো। যারা যারা মাইক্রোসফট ওয়ার্ড জীবনে দেখছো তাদের তো এটা খুব সহজে পারা উচিত। ইনসার্ট। ঠিক আছে, কভার পেজে কোথায় থাকে? ইনসার্টে। তো ইনসার্ট একটা গুরুত্বপূর্ণ কিন্তু ট্যাব। ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি ব্যবহার করা হয়? ইলাস্ট্রেশন গ্রুপে এই ক্লিপ আর্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় ভাইয়া? ক্লিপ আর্ট। নৈতিকের জন্য ইম্পর্টেন্ট। এমএস ওয়ার্ড 2000 সাথে একটি ডকুমেন্ট ছবি যোগ করতে হলে ইনসার্ট ট্যাবে কোন গ্রুপ হতে পিকচার আইকনে
ক্লিক করতে হবে। ঠিক আছে, 2007-এর ভার্সনের কথা বলছে। 2007-এর ভার্সনে বলছে যে তুমি যদি আসলে কোন ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ হতে পিকচার আইকনে ক্লিক করা যাবে। কোনটা? এটা হবে ইলাস্ট্রেশন। তারপর কি আছে দেখো, ডকুমেন্টের ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হবে? ইনসার্ট। ঠিক আছে, ছবি সংযোজনের জন্য। ডকুমেন্টের চার্ট সংযোজনের জন্য ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপ। ঠিক আছে, চার্ট কোথায় আছে? এই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে চার্ট এবং তোমার এই ছবির অপশনটা আছে। ঠিক আছে, মনে থাকতে হবে কিন্তু যে আমি যেগুলা পড়াইতেছি এগুলাকে কিন্তু তোমার নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। সো তোমাকে এগুলো তুলতে হবে, তোমাকে কিন্তু তোলার এই যে সুযোগ দিচ্ছি, করো। ঠিক আছে, পরের প্রশ্ন কি? ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো কি? এইবার বলো তো, এতক্ষণ ধরে যে পড়াচ্ছি তোমাদের কাছে কোনটা কোনটা মনে হচ্ছে যে না ঠিক আছে ভাই বলেন? এটা কিন্তু এই যে দেখো সবগুলাই ইনসার্ট মধ্যে ছবি, ইলাস্ট্রেটর গ্রুপের ছবি, শেপ, চার্ট, তার মানে 1 2 3। পরের প্রশ্ন কি বলছে? ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়? ওয়ার্ড আর্ট, এইবার একটু নতুন একটা জিনিস আসছে। ওয়ার্ড আর্ট যোগ করার জন্য তাহলে কোন মেনুর সাহায্য নিতে হয়? এতক্ষণ ধরে যদি পড়াইতেছি এটা যদি না পারো তাহলে তো কষ্ট লাগবে। এটা কোনটা হবে ভাই? ইনসার্ট। পরেরটা, কোন কমান্ডটির প্রয়োগে ডকুমেন্টে লেখা মার্জিন? মার্জিন থাকলেই পেজ লেআউট থেকে মার্জিন, পেজ লেআউট থেকে মার্জিন। ওয়ার্ড 2000 সাথে মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? পেজ লেআউট। কোনটা ভাইয়া? পেজ লেআউট। তার মানে তোমাকে যদি মার্জিনের কথা বলে তুমি কোনটা টিক দিবে ভাইয়া? পেজ লেআউটে। ঠিক আছে, পেজ লেআউটে। পরের প্রশ্ন কি দেখো, ডকুমেন্টে লেখার মার্জিন, আবার কি আসে? মার্জিন। তার মানে কোনটা হবে ভাইয়া? পেজ লেআউট ট্যাব। পরের প্রশ্ন দেখো কি বলছে, লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? এটা আবার নতুন একটা জিনিস আসছে। ঠিক আছে, বলো কি হবে? এইটা হবে প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে এই জিনিসটা আছে। অফিস 2000 সাথে ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিতে কোন ট্যাবটি ব্যবহার করতে হবে? পৃষ্ঠা নম্বর দিতে বলো তো, পৃষ্ঠা নম্বর দিতে কোনটা ব্যবহার করতে হবে বলো? পৃষ্ঠা নম্বর দিতে কোনটা ব্যবহার করব? ইনসার্ট। তার মানে ইনসার্টের মধ্যেই পৃষ্ঠা নম্বরের বিষয়টা আছে, বুঝতে পারছি? তারপর কি আছে? পৃষ্ঠা নম্বর দেবার কোনটি? এই যে ইনসার্ট। আর বাকিগুলোতে কোথায় ইনসার্ট আছে? নাই। তার মানে এটাই পৃষ্ঠা নম্বর। ইনসার্ট থেকে হেডার এন্ড ফুটারে যাব, বুঝতে পারছি? এইবার আবার দেখো কি লিখছে, দেখো তোমার বাংলা শিক্ষক তোমাকে কি করতেছে এখন, এইটার জন্য তুমি কিসের সহায়তা নিবে বলো? এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো হেডার হইতে পারে, ফুটার হইতে পারে, প্রত্যেক পৃষ্ঠার বলছে পৃষ্ঠা নাম্বার দিতে হবে, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো ভাইয়া, প্রত্যেক পৃষ্ঠার উপর বলছে। এই জিনিসটা যদি তুমি ধরতে না পারো, পৃষ্ঠার উপর মানে কি? হেডার। আর এখানে যদি মনে করো কোনো কারণে নিচে দিত, নিচে, তাহলে কি দিতাম? ফুটার। বুঝতে পারছি? কি জিনিস, প্রশ্নগুলো এমনিই আসে। হোম রিবনে কি থাকে? হোম রিবনে থাকে ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। তার মানে 1 আর 2, 1 আর 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। ঠিক আছে, হোম রিবনে কি থাকে ভাইয়া? ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। ইনসার্ট ট্যাবে কি থাকে? ইনসার্ট ট্যাবে থাকে ভাইয়া ইলাস্ট্রেশন, টেবিলস। সেভ এজ এখানে থাকে না, ক নাম্বারে। ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন গ্রুপের সাহায্যে কি করা যায়? ক্লিপ আর্ট যোগ করা যায়, স্মার্ট আর্ট যোগ করা যায়, ওয়ার্ড আর্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস। এটা কিন্তু আবার একটু লিখে রাখো, এই কারণে তোমাদেরকে পুরোটা স্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট তুলে নাও যে ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন গ্রুপের সাহায্যে কি কি করা যায়। ঠিক আছে, ওকে।
এরপর কি বলছে পেজ লেআউট ট্যাবের সাহায্যে মার্জিন ঠিক করা যায়, লাইনের ব্যবধান ঠিক করা যায়, পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া যায় না, তার মানে 71 কোথায় আছে, খ নাম্বারে। স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে। আচ্ছা এইটা বলো তো, এইটা অনেকেই জানতা না, এটা আমিও জানি যে স্পেল চেকার মানে কি, বানান ভুলগুলা কিভাবে কোন জিনিসগুলোর ক্ষেত্রে নিজে নিজেই সংশোধন করে। এটা হবে কিন্তু ভাইয়া এইটাও এইটাও এইটাও, তার মানে কি 1 2 3 1 2 3, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, উদ্দীপকের ব্যবহৃত চিত্রগুলো পেজ লেআউট ট্যাবের কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এটা কিন্তু হবে ভাইয়া দেখো পেজ সেটআপের, ঠিক আছে, পেজ সেটআপের। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি, Ctrl+S। এরপরে কি আছে দেখো, পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি, Ctrl+V। তারপর কি আছে দেখো, ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার Ctrl+N বা নিউ, ঠিক আছে, তার মানে নতুন একটা ডকুমেন্ট খুলে যাবে। প্রিন্ট করার Ctrl+P। স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় রাখা হয়, ঠিক আছে। এবার আমরা স্প্রেডশিটে আসতেছি, ওই যে এক্সেলের বিষয়টাতে আমরা চলে আসি। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, এখানে একটা জিনিস বলো, স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় রাখা হয়, বলো বলো বলো, চেষ্টা করো। স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় রাখা হয়, উপাত্তগুলো কোথায় রাখা হবে, সেলে রাখা হয়, ঠিক আছে, সেল। বুঝতে পারছি, এইটা হইলো তোমার কলাম, এই বরাবর থাকলে তোমার রো, ঠিক আছে। এখন কলাম আর রো একটা জায়গায় মনে করো এই ছেদ করতেছে, এটাকে আমরা বলতেছি সেই সেল, এটাকে আমরা কি বলতেছি, সেল বলতেছে, ঠিক আছে। ওই সেলে উপাত্তগুলো বা ডেটাগুলো কি করা হয়, রাখা হয়। উদ্দীপকের আলোকে এই সেলের ঠিকানা কি, ঠিক আছে, প্রত্যেকটা সেলের আলাদা করে একটা এরকম নাম আছে। এই দেখো ফার্স্টে হলো কত নাম্বার কলাম, ডি নাম্বার কলাম, রো কত নাম্বার ভাইয়া, এই যে দেখো 2। তাহলে এটা লিখার নিয়ম হলো কলামেরটা আগে পরে রো, তার মানে D2। সপ্তম কলাম এবং পঞ্চম রো এর সেল অ্যাড্রেস কি, মেল অ্যাড্রেস না, সেল অ্যাড্রেস কি, তাহলে দেখো সপ্তম কলাম তার মানে A B C D E F G, এই G দেখো সপ্তম কলাম, আর 5 নাম্বার রো তার মানে G5, ক নাম্বারে আছে। প্রশ্নবোধক চিহ্নে বাড়ি ভাড়ার জন্য কি সূত্র হবে, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্নে বাড়ি ভাড়ার জন্য কি সূত্র হবে, বাড়ি ভাড়া এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে তোমার কি চিহ্ন হবে বলো, এটা হবে হলো A3 ইন্টু 45%, ঠিক আছে। সব জিনিস মনে রাখবা, স্প্রেডশিটে ফর্মুলা লেখার জন্য এরকম ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। A3 মানে কি, এই যে A1 A2 A3, এটার সাথে 45% গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাই হলো এখানে বসবে। এই চিহ্নিত সেলটির অ্যাড্রেস কোনটি, এটার অ্যাড্রেস কোনটা ভাইয়া দেখে বুঝে যাচ্ছে, E2 কোথায়, গ নাম্বারে। পরের প্রশ্ন, উদ্দীপকের আলোকে এই সেলের ঠিকানা কি, এই সেলের ঠিকানা হলো C2। পরের প্রশ্ন, স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে, সেল নির্দেশ করে, B1 সেল নির্দেশ করে এবং B কি নির্দেশ করে, কলাম নির্দেশ করে। 1 কি নির্দেশ করে ভাইয়া, রো নির্দেশ করে। বুঝতে পারছে, স্প্রেডশিটে কয়েকটি সেল মিলে গঠিত হয় রো 71। ও একটি ওয়ার্কশিটের সপ্তম কলাম ও ওই যে G5, সপ্তম কলাম ও পঞ্চম সারি সেল অ্যাড্রেস কোনটি, G5। ওয়ার্কশিটে সিলেক্ট করা ঘর সমষ্টিকে কি বলে, আচ্ছা ওয়ার্কশিটে তুমি অনেকগুলা ঘর বা অনেকগুলা সেল একসাথে সিলেক্ট করতে পারবে, এগুলাকে রেঞ্জ বলা হয়, ঠিক আছে। রেঞ্জ হইল, রেঞ্জ করতে গেলে একই কলাম বরাবর টানা তুমি করতে হবে, অথবা একই রো বরাবর। A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলের শুরুতে কি লিখতে হবে, ঠিক আছে, ফলাফল সেলের শুরুতে কি লিখতে হবে, যে কোনো জিনিস শুরু করতে গেলে
ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে, এটা দেখাইছি। সূত্র ভাঙস প্রথম কোন চিহ্ন ব্যবহার করতে হয়, ইকুয়াল সাইনটা ব্যবহার করা হয়। দেখছো ইকুয়াল সাইন দিয়ে কিন্তু কোনো জিনিস তুমি শুরু করতে হবে। স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি, এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে বলতেছি, কারণ দেখো ক নাম্বার আর গ নাম্বার এই দুইটার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। তোমরা একটু গেস করো তো, দেখি তো, আমি দেখতে চাই তোমাদের কয়জনের এটা সঠিক গেস হয়। ঠিক আছে, গেস করো তো কোনটা হবে। এটা হবে এইটা। ঠিক আছে, মনে হইতেছে এদিকে কিক দিচ্ছে। ঠিক আছে, স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি? এই যে গুণ করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয়, গুণ করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয়। স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে কি করা যায়? লেখালেখির কাজ এখানে করে না, এখানে সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিশ্লেষণ করা যায়। 2 আর 3, 2 আর 3 কোথায় আছে? গ নাম্বার আছে। স্প্রেডশিট ব্যবহার করে আমরা করতে পারি উপস্থাপনার কাজ, এখানে হয় না। গুণ আর যোগ মানে হিসাব নিকাশ করি, তার মানে 2 আর 3। স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় কোন প্রোগ্রামে? মাইক্রোসফট এক্সেলে। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, এক্সেল। স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য ছবি সম্পাদনার কাজ এগুলি করে না, এটা হলো 1 আর 3। কোথায় 1 আর 3 আছে? কোথায়? খ নম্বরে। এই চিহ্নিত সেলে মোট নম্বর বের করার পদ্ধতি কি? বলো, এইটা দেখি তো কার কার মনে আছে। এটা খুবই কিন্তু সহজ, সত্যিকার অর্থে প্রসেস অফ এলিমিনেশন এই জিনিসটা দিয়ে তুমি খুব সহজেই এটা করে ফেলতে পারবা। ঠিক আছে, কিন্তু বলো যে আসলে কেমনে করব। ওকে, দেখো ফাংশন ব্যবহার করলে, এরকম যদি কোনো ফাংশন ইউজ করি, ভিতরে এরকম চিহ্ন দিতে হয় না। তুমি সাম করতেছো, সাম করার পরে আবার এখানে যোগ চিহ্ন কেন দিবা? দেওয়ার তো দরকার নেই। এখানে তুমি রেঞ্জ ইউজ করছো, এটা ঠিক আছে। রেঞ্জ ইউজ করছো মানে B2 থেকে D2 পর্যন্ত যোগ করবা, যোগ করার কথা সাম ফাংশনে বলাই আছে, এইটা রেঞ্জ বলা আছে, এটা ঠিক আছে। অথবা তুমি ম্যানুয়ালি যোগ করো। ঠিক আছে, তার মানে ক নাম্বারটা। এখানে দেখো, দেখেই বুঝে যেতেছে। আবার প্রসেস অফ এলিমিনেশন, এখানে ইকুয়াল সাইন আছে নাই তো, তার মানে এটা বাদে বাকি দুইটা ঠিক আছে। দেখছো, দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে গেছে। ইকুয়াল সাইন দিয়ে শুরু করে নাই, তার মানে ওইটা তো ফার্স্টই বল। এই ফর্মুলাটির ফাংশন কোনটি? দেখো ভাইয়া, এইখানে কলামটা সেম আছে, এইটুক পর্যন্ত কলাম সেম, তুমি রেঞ্জে বসায় দিতে পারবা। কি করতে পারবা? রেঞ্জে বসায় দিতে পারবো। ধরো যে সাম B1 থেকে B4 রেঞ্জে, যেহেতু দেখো বি সেম আছে, তার মানে কি একই কলাম বরাবর। আমি বলছিলাম না যে রেঞ্জ কিভাবে করা যায়? একই কলাম অথবা একই রো। ঝামেলা করছে, এর সাথে আবার C5 আলাদা যোগ মানে আছে, এটা কেমনে যোগ করবো? এত রেঞ্জে ফেলা যাইতেছে না। তখন যেহেতু রেঞ্জে ফেলা যাইতেছে না, একটা কমা দাও, কমা দিয়ে C5 লেখো। সরি, এটা না, কই যেন, এই যে এইটা ক নাম্বারটা। যোগ করার ফাংশন কি? দেখো B4 থেকে B9, তার মানে একই কলাম বরাবর আছে, তার মানে সহজেই এটা দিয়ে করে ফেলতে পারি। B4 থেকে B9 ইজি। MS এক্সেলে গুণ করার ফাংশন কোনটি? প্রোডাক্ট। ঠিক আছে, MS এক্সেলে গুণ করা ফাংশন করতে আমরা যে যোগ করার যেমন সাম দেখছি না, তেমনি গুণ করার জন্য প্রোডাক্ট ইউজ করতে হয়। গুণ করার জন্য কি করতে হবে ভাইয়া? আমাদের এরকম প্রোডাক্ট ইউজ করতে হবে। বুঝতে পারছি? এখন বলো উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? যোগেরটা যদি বুঝতে পারো তাহলে এটাও সহজ। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আয়তন বলছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল হবে। তার মানে কত? A2 থেকে C2 গুণ করো। ঠিক আছে, A2 থেকে C2 যদি আমি গুণ করি তাহলেই হয়ে যাইতেছে। স্প্রেডশিটে A3 থেকে C3 সেলে গুণের জন্য ব্যবহার করা হয়, এরকম সাইন তো গুণের জন্য ব্যবহার করা হয়ই না, কারণ স্টার চিহ্ন ব্যবহার করে, তার মানে 1 আর 3 অটোমেটিক হয়ে যেতেছে। নাম্বারটা D3 সেলের চালের মূল্যের জন্য কোন সূত্র প্রযোজ্য হবে? ঠিক আছে, D3 সেলে চালের মূল্যের জন্য কোন সূত্র প্রযোজ্য হবে? কোথায় আছে D3 সেল? এই যে D3 সেল,
এইটা, তাই না? তার মানে কি হবে? আচ্ছা, এখানে তো সব বি দিয়ে দিছে, তাই না? B2C2। আচ্ছা, চাল তো ঠিকই আছে। হ্যাঁ, কোনটা? সরি, এটা তো না, এটা তো চালের না, চাল তো এইটাই। হ্যাঁ, চাল যদি হয় তাহলে কি হবে ভাইয়া? B2 আর C2 গুণ করলে হয়ে যেতেছে প্রতি কেজির দর পরিমাণ এত, তার মানে B2 ইন্টু C2 D3 সেলে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছে, ঠিক আছে? প্রশ্নে একটা জিনিস ভুল করছে, এখানে D3 সেল বলা উচিত হয় না, এটা হবে হলো D2 সেল। যেহেতু চালের কথা বলছে তাহলে D2 সেল হবে, ঠিক আছে? D5 সেলে মোট ব্যয়ের সূত্রটি কি হবে? ঠিক আছে, এবার বলতেছে D5 সেল। D5 সেল মানে কি? এই যে D2, D2, D3, D4 যদি বের করি, বের করে জাস্ট যোগ করে দিলেই আমার এটা হয়ে যাবে। জেড নামের শিক্ষার্থীর বাংলা উভয়পত্রে প্রাপ্ত নাম্বার সমান হলে কি করব? জেড নাম, জেড কই? এই যে জেড নামের বাংলায় কত পেয়েছে? 40। তার মানে হবে কত? এটা কত? দুই পত্রে সেম নাম্বার, মানে 40টা 2 গুণ করবো, তার মানে B4 ইন্টু 2 করলেই হয়ে যাইতেছে, ঠিক আছে? B4 ইন্টু 2। চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য কোন সূত্রটি সঠিক হবে? এইটা একটু গেস করো তো, যারা অলরেডি পড়াশোনা করছো বা আমার ফাইনাল শর্ট ক্লাসটা দেখে ফেলছো, তারা একটু বলো, বলো কি হবে? এটা কিন্তু সহজ, ঠিক আছে? এই দুইটা ইকুয়াল নাই, এই দুইটার মধ্যে ইকুয়াল আছে B2 আর C2। আরে এটা না, প্রোডাক্ট বাইরে লিখতে হয়, ঠিক আছে? B2 C2। স্প্রেডশিটে গুণ করা পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। যোগ করা পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের, ঠিক আছে? যোগ গুণ করা পদ্ধতি 2 ধরনের। স্প্রেডশিটে গুণফল বের করা যায় সূত্র লিখে, ফাংশন ব্যবহার করে, সরাসরি 1 2 3, ঠিক আছে? ওকে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই স্প্রেডশিটে গুণফল বের করা যায় 2 ভাবে বলছিলেন, এই দুইটা মিলে একটা আর এইটা নিজে একটা, ঠিক আছে? দুইটা। A2 সেলে ক্রয় মূল্য এবং B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে সেলে মোট লাভ নির্ণয় করা কোন সূত্রটি লিখতে হবে? ঠিক আছে, A2 সেলে ক্রয় মূল্য, B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে, তার মানে A2 ইন্টু B2 পার্সেন্টেজ, এটা গ নাম্বারটা। প্রশ্নবোধক চিহ্নিত কোন সূত্রটি লিখতে হবে? ক্রয় মূল্য প্লাস লাভ প্লাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? A2, তো এইটা হবে A2 ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে কি পরিমাণ লাভ অ্যাড হইতেছে? A2 ইন্টু B2 পার্সেন্টেজ করব, তাহলে আমার টোটাল বিক্রয় মূল্যটা চলে আসবে। লাভে গমের বিক্রয় মূল্য সূত্র কোনটি? এটা বলতো কোনটা হবে? মোট বিক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস পরিমাণ, তার সাথে মোট ক্রয় মূল্য আসবে, তার মানে দেখো এটা কোনটা হবে? এটা একটু দেখো, সহজ জিনিস। এটা কিন্তু সহজ জিনিস, এই যে এটা। কিভাবে মোট বেতন হিসাব করা হয়? ঠিক আছে, এটার বলো কিভাবে মোট বেতন হিসাব করা হয়। দেখো, টোটাল স্যালারি A2, মোট বেতন হিসাব করা হইতেছে A2 B2 বেসিক স্যালারি, এই যে মোট বেতন এইটা, তার মানে A2 B2 প্লাস C2 মাইনাস D2, ঠিক আছে? টোটাল স্যালারি মাইনাস ওখান থেকে D2টা বিয়োগ দিলেই হয়ে যাইতেছে 2 প্লাস C2, যদি আমরা দেখি, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বলা আছে যে কোন পার্সনের জন্য, এটা বলা নাই, তো আমরা ধরে নিতে যেহেতু প্রশ্নে বলা নাই, তাহলে আমরা A2 এর জন্য বলতেছি, আর A2 এর টোটাল স্যালারি কত আসতেছে। নিট প্রাপ্ত বেতন, ঠিক আছে? কিছু জিনিস আমাদের প্রভিডেন্ট ফান্ডে আসলে কাইটা রাখা হয়,
ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে কাইটা রাখা। তো এইটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে আগে বুঝতে হবে যে কেমনে এইটার হিসাবটা করব। তো আমাদের 5% যে কাটটা রাখতে হবে, এটা কিসের উপর রাখতে হবে? বেসিক স্যালারির উপর। তার মানে C4 ইন্টু 5%, এইটা হবে আমার এই জিনিসটা চলে আসতেছে E4 এ। দেন আমি যদি C4 আর D4 থেকে E4টা বাদ দিই, তাহলেই আমার নেট স্যালারিটা চলে আসবে। ছেলের সঠিক কোনটি? A2 টু এই যে A2, ঠিক আছে, লাভের হার B2% প্লাস A2 চলে আসবে। তার সাপ্তাহিক আয় ব্যয় করার জন্য কোন সূত্রটি লিখতে হবে? 40,000 টাকা তার, মনে করো যে কিসের জন্য? মাসিক বেতন। 30 দিয়ে ভাগ করলে দৈনিকটা চলে আসবে, তার সাথে 7 গুণ করতে হবে। তো এইটাকেই যদি আমরা একটু সুন্দর করে লিখি, তাহলে জিনিসটা হলো এইভাবে আসবে স্প্রেডশিটে, ঠিক আছে। 7 দিন হলে সাপ্তাহিক বেতনটা চলে আসবে। এয়ারলাইন্স রিজার্ভেশন কোনটি ব্যবহার করা হয়? স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয় নির্বাচনে ভোট গণনা করতে, বাজেট তৈরিতে, নির্ভুল ডকুমেন্ট প্রস্তুত করতে। না, 1 আর 2। নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কমান্ড ওই একই, Ctrl+N। ঠিক আছে, তার মানে আমরা এইটুক পর্যন্ত শেষ করে ফেলছি, অনেক কিছু শেষ করছি। এবার মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সে চলে আসতেছে। আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করতে পারি? এটা কিন্তু আমাদের এই অধ্যায় করতে গেলে অনেকবার আসবে, ঠিক আছে। ন্যূনতম কয়টা? এটা হলো ন্যূনতম 3টা। পরে প্রশ্ন, মাল্টিমিডিয়া মাধ্যম কয়টি? 3টি। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ওয়েব পেজ। ওয়েব পেজ একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তার মানে ওয়েব পেজে তুমি কোনো জিনিস কি করতে পারবা? ইনপুট দিতে পারবা। এই যেহেতু ইনপুট দিতে পারো, তাই তোমাদের এটা কি হবে? একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। পরে প্রশ্ন দেখো কি বলছে। টেলিভিশন হবে, মানে টেলিভিশন। মাল্টিমিডিয়া, ভিডিও গেমস একটা ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ কেন? তুমি কিছু একটা ইনপুট দিতে পারতেছো ভিডিও গেমসে, ঠিক আছে। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? সিনেমা। পরে প্রশ্ন দেখো, কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে? এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা অনেকে ভুলে যায়, ঠিক আছে। কেন ভুলে যায়? কারণ এইটা তো ভাই এত পড়া হয় না, সো ভুলে যায়। এটা হবে কোনটা ভাইয়া? 19বিংশ শতাব্দীর। কোন কম্পিউটার ব্যাপকভাবে পরিচিত গণনা যন্ত্র হিসেবে? পরে প্রশ্ন কি, চলমান গ্রাফিক্সকে কি বলা হয়? ভিডিও, ঠিক আছে। চলমান গ্রাফিক্সকে কি বলা হয়? ভিডিও। তার মানে ভিডিও মানে কি? অনেকগুলা ছবির সমন্বয়ে তৈরি হয়, ঠিক আছে, অনেকগুলা ছবির সমন্বয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, গ্রাফিক্সের অপর নাম কি? গ্রাফিক্সের অপর নাম হলো চিত্র। মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ, অপর নাম কি? টেক্সট। দুইটা ধরনের প্রশ্ন কিন্তু সেমই অনেকটা, তাই না? বর্ণের অপর নাম টেক্সট, আর গ্রাফিক্সের অপর নাম কি? চিত্র। আচ্ছা, উপরিচিত শূন্যস্থানে নিচের কোনটি প্রযোজ্য হবে? এগুলো সবই কি? মাল্টিমিডিয়ার কথা। মাল্টিমিডিয়া মানে বহু মিডিয়া, এগুলো প্রত্যেকটা এক একটা করে মিডিয়া। তার মানে মাল্টিমিডিয়া মানে একসাথে অনেকগুলো ইউজ হলে এটা মাল্টিমিডিয়া হয়ে যায়। মুদ্রণ প্রকাশনায় মানে, মুদ্রণ প্রকাশনা মানে কি? প্রিন্টিং, ঠিক আছে। প্রিন্টিং এ তোমার গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার এর ব্যবহার করা হয় কখন? 90 শতকে। কখন করা হয় ভাইয়া? 90 শতকে, ঠিক আছে। এরপর কি আছে দেখো, ভিডিও কার্যত এক ধরনের কি? চিত্র, ঠিক আছে। চিত্রের মাধ্যমে, অনেকগুলো চিত্রের মাধ্যমে হয়। তারপরে কোনটি একক মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় না? বলো, কোনটি একক মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় না? কোনটি কোনটি একক মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় না? এটা হবে অ্যানিমেশন। এরপর কি আসতেছে দেখো, নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? বিজ্ঞাপন। বিজ্ঞাপনে অ্যানিমেশন ইউজ করা হয়। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স, চিত্র ত্রিমাত্রিক হয়, 1 2 3, ঠিক আছে। এটা একটু মনে রাখবা যে অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স, চিত্র, আরেকটা কি? ত্রিমাত্রিক। এরপরে কি দেখো, উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা হয় কম্পিউটার দিয়ে। সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোনটি আর ব্যবহৃত হয় না?
অ্যানালগ পদ্ধতি, নাকি কি মনে হয় সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ কোনটা ব্যবহার করা হয় না? অ্যানালগ পদ্ধতি এখন আর ব্যবহার করা হয় না, এখন সব ডিজিটাল। এটা হবে কি? ঠিক আছে, অথরিটিং সফটওয়্যার হলো ডিরেক্টর ফ্ল্যাশ অথরার। পরেরটা, নিচের কোনটি বাংলাদেশের মাল্টিমিডিয়া সফটওয়্যার? এগুলাও কিন্তু লাগে, ঠিক আছে, বইতে আছে, একটু চোখ বুলাই নিতে পারো, যারা মনে থাকবে তাদের জন্য ভালো হবে। ঠিক আছে, 72 বইলে আমাদের কিছুই নাই আসলে। বাংলাদেশ কোন শতাব্দীতে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করবে বা তৈরি হবে? মানে কোন শতাব্দীতে মিডিয়া সফটওয়্যার তৈরি, বলো? এটা হবে 21 শতাব্দীতে। কয়টা বাংলাদেশ ডিজিটাল প্রকাশনা শতক হবে কোন শতাব্দীতে? 21 শতাব্দীতে, বর্তমান চলতেছে আর কি। বাংলাদেশ প্রকাশনা কি নির্ভর? এখনো কি নির্ভর ভাইয়া? কাগজ নির্ভর। ঠিক আছে, বাংলাদেশের প্রকাশনা বা মনে করো যে প্রকাশনা যে সেক্টরটা এখনো কাগজের নির্ভর। পরেরটা কি আছে দেখো, এটা হলো ফ্ল্যাশ হবে, যে মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপিং এ কোন সফটওয়্যার ব্যবহৃত হয় না? ফ্ল্যাশ। মায়া কি ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার। মায়া কি ধরনের সফটওয়্যার তাহলে ভাইয়া মনে থাকবে? মায়া কি ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার। পরেরটা কি আসতেছে, টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যার নাম কি? অ্যাডোবি ফটোশপ। ওকে, আচ্ছা সরি, এক মিনিট, টেক্সটও ইউজ করা যায়, গ্রাফিক্সও ইউজ করা যায়, অডিও, এটা না, ফটোশপ না, সরি, পাওয়ার পয়েন্ট হবে। টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে তৈরি সফটওয়্যার নাম কি? পাওয়ার পয়েন্ট। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? মাল্টিমিডিয়া সফটওয়্যারই তৈরি করবা, এটা হলো ডিরেক্টর, এটা আসে আসে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? ডিরেক্টর। এইটা দেখো সকলের সামনে কাজ, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া দেখতে গেলেই এমএস পাওয়ার পয়েন্ট। উপস্থাপন, উদ্দীপক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা যাবে অডিও, ভিডিও, অ্যানিমেশন, তিনটাই করা যায় 1-2-3। ঠিক আছে, তার মানে এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে তুমি চাইলে সবগুলাই করতে পারবা। ঠিক আছে, এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে তুমি সবগুলাই দেখাইতে পারবা। কয়েকটা প্রেজেন্টেশন সফটওয়্যার কোনটি? অনেকগুলো প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, এর মধ্যে পিকাসাও একটা আছে। কোন সফটওয়্যার ছবি, গ্রাফ, চার্ট সংশ্লেষণ করা যায়? পাওয়ার পয়েন্ট। প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? খসড়াকে কি বলা হয়? এটা বলো তো, প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? ঠিক আছে, খসড়া করে রাখতেছে, ড্রাফট। ঠিক আছে, প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? স্লাইড লেআউট। মনে থাকবে, এটা আসে, এটা আসে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? স্লাইড লেআউট। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন বলা হয়, মনে থাকবে। আর পাওয়ার পয়েন্টের এক একটি অংশকে কি বলা হয়? স্লাইড। ঠিক আছে, তার মানে অনেকগুলো স্লাইড মিলে কি হয়? প্রেজেন্টেশন তৈরি হয়। আচ্ছা, তারপরে বলে পাওয়ার পয়েন্টের 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন। এরকম অনেক দেখবা প্রশ্ন, যে অনেকগুলো স্লাইড ছিল, সেগুলোকে একটু কম পৃষ্ঠায় নিয়ে আসে, পেজে নিয়ে আসে, তখনই এটাকে হ্যান্ডআউটস লিখবা। মনে থাকবে, এটা আমি কনফিউশন ক্রিয়েট হয় অনেকে প্রেজেন্টেশন আর এই হ্যান্ডআউটস এর মধ্যে, যে ভাই যখনই দেখবে যে পৃষ্ঠায় কনভার্ট করে নিয়ে আসছে, একটু কমই নিয়ে আসছে, তখনই হ্যান্ডআউটস বলবা। পাওয়ার পয়েন্টের সাথে সংশ্লিষ্ট শব্দ, স্লাইড, লেয়ার এখানে থাকে না, ফটোশপ ইলাস্ট্রেটরে লেয়ার থাকে 1 আর 3। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার ধাপ হলো, এইবার বলো তো এটা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলবো কিভাবে? এটা হলো এই যে তোমার স্টার্ট থেকে অল প্রোগ্রামসে যাবা, তারপরে বাকি জিনিসগুলো করলে হবে। এমএস পাওয়ার পয়েন্ট খোলার জন্য স্টার্ট লেখা পর্দার কোথায় থাকে? এইটা তো ইজি রে বাবা, এটা তো একদম বেসিক থেকে বোঝা যায়। ঠিক আছে, এমএস পাওয়ার পয়েন্ট খোলার জন্য স্টার্ট লেখা পর্দার কোথায় থাকে? কোথায় থাকে ভাই বলো? নিচের বাম কোণে।
প্রথম স্লাইডে কয়টি টেক্সট বক্স থাকে? এইটা যদি কেউ জীবনেও এমএস পাওয়ার পয়েন্ট খোলা থাকো, এমএস পাওয়ার পয়েন্ট খোলা থাকলে সে খুব সহজেই বুঝতে পারবে। এটা কিন্তু দুইটা। এমএস পাওয়ার পয়েন্টের টেক্সট বক্স আইকন কোন মেনুতে থাকে? ঠিক আছে, টেক্সট বক্স আইকন এমএস পাওয়ার পয়েন্টের টেক্সট বক্স আইকনে কোন মেনুতে থাকে বলো? হোম। ঠিক আছে, এমএস পাওয়ার পয়েন্টের স্লাইডের ছোট সংস্করণ থাকে বাম পাশের থাম্বনেল ভিউতে। এখানে দেখবে যে একটা অংশে দেখা যায়। নিউ স্লাইড কমান্ডের কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+M। এটা অনেকে ভুলে যাও, মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসবে, কোনো না কোনো বোর্ডে পারবা, কোনো না কোনো বোর্ডে পাইবাই, মনে রাখতে হবে। ঠিক আছে, নিউ স্লাইডের কমান্ডের কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+M ভাইয়া, Ctrl+M। পরেরটা, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? F5। কোন বোতাম চাপলে প্রেজেন্টেশন প্রথম স্লাইড উপস্থাপিত হয়? ওই একই জিনিস, F5। এমএস পাওয়ার পয়েন্টে স্লাইড শো বা প্রদর্শনের জন্য কোন মেনুতে যেতে হয়? ভিউ মেনুতে যেতে হয়। ঠিক আছে, ভিউ মেনুতে যাইতে হয়, বুঝতে পারছি। তারপর কি আছে দেখো, স্লাইড শো থেকে এডিট উইন্ডোতে ফিরে যেতে হলে জনাব হামিদাকে নিচের কোন বাটনে ক্লিক করতে হবে? এটা বলো তো, এটা বলো বলো বলো, এটা বলো বলো বলো। এটা হবে ইএসসি, ব্যাক করার জন্য। বলছে কি যে আমাদের জন্য ভিউ মেনু স্লাইড শোতে ক্লিক করতে পারেন, ফাংশনের F5 বাটনে ক্লিক করতে পারেন, স্ট্যাটাস বারে স্লাইড শো অপশনে ক্লিক করতে পারেন। তার মানে এই তিনটা জিনিস যদি করে তাহলেই আসলে স্লাইড শো অপশন চালু হয়ে যাবে বা স্লাইড শো শুরু হয়ে যাবে। তিনটা অপশন আছে, এই যে তিনটা পড়তেছো, পরেরটায় দেখো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি কয়টি উপায়ে প্রদর্শন করা যায়? বলো এটা কি হবে? এটা হবে যে তিনটা অলরেডি দেখছি না, ওই তিনটা। এটা কি বলছে যে প্রেজেন্টেশনের মাঝখানে পরবর্তী স্লাইড শো শুরু করতে। এখন আমি প্রথম স্লাইড থেকে শুরু করতে চাইতেছি না, আমি যেখানে আছি সেখান থেকে শুরু করতে চাইতেছি, তখন শুধুমাত্র F5 দিলে হয় না, Shift+F5 দিতে হয়। পঞ্চম স্লাইড থেকে চতুর্থ স্লাইডে ফিরতে কিবোর্ডে কোন দিকের বোতামে চাপ দিতে হবে? বামমুখী, তার মানে ব্যাকে যায়। ঠিক আছে, ঠিক আছে, এরকম কি থাকে না, এই যে বামটাতে ক্লিক করলে আগে ব্যাকে যাবে, বুঝতে পারছি, বামমুখী। পরে প্রশ্ন দেখো, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? এটা হবে কি? ডিজাইন। ঠিক আছে, ডিজাইনে যেতে হবে। এরপরে কি আছে দেখো, স্লাইডে ছবি বা ভিডিও যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? ইনসার্ট। ঠিক আছে, ছবি বা ভিডিও সাধারণত ইনসার্টই থাকে, মনে থাকবে, ছবি বা ভিডিও কোথায় থাকে? সাধারণত ইনসার্টই থাকে। স্লাইডে ছবি যুক্ত করার জন্য কয়টি ধাপ মেনে চলতে হয়? তিনটি। তারপর কি আছে বলতো, একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়া সময়কে কি বলা হয়? ইফেক্ট, ইফেক্ট বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, আফরিনের শেষ কাজটি করার সঠিক পদ্ধতি কোনটি? দেখো এটা একটু করো, কি হবে? পড়ো পড়ো পড়ো, খুব সহজ। এটা হবে কোনটা? দেখো ক নাম্বারটা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এটা কি বলছে, আফরিন তার কাজটি আকর্ষণীয় করার জন্য কি করতে পারে? এটা হবে এইটা, এইটা। অ্যাপ্লাই টু দিলে তো সবগুলাতে হয়ে যাবে, সবগুলা চাইতেছে না, আলাদা আলাদার কথা বলছে। তারপর কি বলছে, স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? স্লাইড ট্রানজিশন নমুনা কোথায় পাওয়া যায়? অ্যানিমেশনে। ঠিক আছে, অ্যানিমেশনে। তারপর কি আছে দেখো, স্লাইডে ভিডিও, এই যে ভিডিও থাকলেই ইনসার্ট। ডায়মন্ড ফ্লাই ইন ব্লাইন্ডস এগুলা কিসের উদাহরণ? কিসের উদাহরণ বলো? এটা তো ইজি, তাই না? এগুলা ইজি। ট্রানজিশন, ট্রানজিশন।
তারপর কি বলতেছে, স্লাইডের ট্রানজিশনের সাথে শব্দ যুক্ত করতে হলে ট্রানজিশনাল বা ট্রানজিশন সাউন্ড ইউজ করতে হবে। কোন অপশনটি সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন মাত্রই ভিডিও চালু হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এটাও অনেক সময় আসে, অটোমেটিক্যালি লিখে রাখো। আমাদের কিন্তু মনে করো অনেকগুলা জিনিস বা অনেক আমরা কিন্তু শেষ করছে, ঠিক আছে, আমি করতে করতে একটু হাঁপায় হাঁপায় যেতেছে, একটু পানি খাবো দাঁড়াও, সরি। তবে এখানে দেখো প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান, আমরা বাকি তিনটা যে স্পিডে করছি ভালো কথা, ঠিক আছে। এখানে একটু আমরা মনে করি একটু পজ দিয়ে তোমাদের কিছু কিছু জায়গায় একটু ধরে দেবো। তোমাদের অনেকের প্রশ্ন থাকে, আয় হায় ভাইয়া এখানে পারি না ভাইয়া, প্রোগ্রামিং অনেক কঠিন ভাইয়া, পারি না। টেনশন নিস না, তোর প্রোগ্রামিং এর ওই যে কোডিং পার্ট থেকে ম্যাক্সিমাম হলে দুইটা আসতে পারে, ম্যাক্সিমাম হলে দুইটা আসতে পারে, একটা আসতে পারে একদম কোডিং জিনিস থেকে। অন্যান্য জিনিসগুলো সহজ, দেখবি বেশিক্ষণ লাগতেছে না। আর কোডিং এর জিনিসগুলো দেখাই দেবো, তো একটা দুইটা যদি মিসও যায় সমস্যা নাই, কিন্তু আর তারপরও আমি তোকে খুব সুন্দর মতো প্রোগ্রামিং জিনিসটার কোন জায়গাগুলো থেকে আসতে পারে সেগুলো শিখাই দেবো, টেনশন নিস না। দরকার হয় একটু নিজের মধ্যে কনফিডেন্স তৈরি কর। প্রথম প্রশ্নটা দেখো তো, এটা পারো কিনা। কম্পিউটারের ভাষা নিচের কোনটি? কম্পিউটারের ভাষা নিচের কোনটি? মেশিন ভাষা হবে। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বসে, অথবা তোমাকে এরকম ঘুরায়ও লিখতে পারে, বাইনারি, বাইনারি ভাষা। বাইনারি ভাষাই আসলে আলটিমেটলি একটু শুদ্ধ করে লিখলে মেশিন ভাষা হয়। মেশিন ভাষার অপর নাম কি? ওই যে বাইনারি কোড। হ্যাঁ, মেশিন ভাষার কয়টি ডিজিট বা প্রতীক রয়েছে? মেশিন ভাষা মানে কি বাইনারি, বাইনারিতে কয়টা আছে? 0 আর 1 আছে, তার মানে হিসাব করলে আমার দুইটা। দেখো এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। কঠিন আসলে কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে না তো, সহজ, ঠিক আছে। নিজের কোনটি মেশিন ভাষা? আচ্ছা, মেশিন ভাষায় কি দুই থাকতে পারে? পারে না, তার মানে ঘ নাম্বারটা ইজি। দেখো এইগুলা কি পারবি না তুই? পারবি তো, ইজি। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? দেখো তো, এটা পারা উচিত, ঠিক আছে, এটা পারা উচিত। কোনটা হবে বলো তো? প্রোগ্রামিং ভাষার কথা বলছে, ঠিক আছে, মেশিন কোড বলছে, কোড না। মেশিন ভাষা হইলে আমরা এটা প্রোগ্রামিং ভাষা বলতে পারতাম। এখানে এই যে স্থানে কি হবে দেখো, এখানে ট্রান্সলেটর হবে, এখানে হবে ট্রান্সলেটর। কেন ট্রান্সলেটর হবে? ট্রান্সলেটর হবে এক, যে মনে করো ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করতে হয় তখন মাঝখানে এরকম অনুবাদক লাগে। এখন কম্পিউটার যেহেতু আসলে শুধুমাত্র মেশিন ভাষাটা বুঝে, তাই অন্য যে কোনো প্রোগ্রামিং ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য এরকম ট্রান্সলেটর দিয়ে এইটাকে রূপান্তর করে নিতে হয়, ঠিক আছে। ট্রান্সলেটর বা অনুবাদক দিয়ে কি করতে হয়, এরকম রূপান্তর করে নিতে হয়। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? ঠিক আছে, অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? তোমাদের বইতে খুব সুন্দর মতো দেওয়া আছে, 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। যদিও বড় হইলে অন্য কিছু আরো দেখতে পাবা। সবগুলো নির্দেশ নির্ভুল হলে রূপান্তরের কাজটি করে কোনটি? সবগুলো যখন নির্দেশ, ঠিক আছে, সবগুলো নির্দেশ বা একবারে বা একসাথে এটা কাজ করে হলো কম্পাইলার, ঠিক আছে। সবগুলো নির্দেশ নির্ভুল হলে রূপান্তর মানে অনুবাদক যে রূপান্তর করতেছে সেটা করে কম্পাইলার। একটি একটি করে বা প্রশ্নে এরকম বলতে পারে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, এইটা করে তোমার ভাইয়া ইন্টারপ্রেটার। কে করে ভাইয়া? ইন্টারপ্রেটার। অনুবাদক প্রোগ্রাম ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য হলো ইন্টারপ্রেটার সবগুলা নির্দেশ একসাথে করে না, তার মানে 1 আর 2 অলরেডি হয়ে গেছে। খালি স্থানে কোন অনুবাদক প্রোগ্রামটি হবে? দেখো এখানে 2টা লাইন ছিল কোডের, সেখান থেকে ট্রান্সলেটর ট্রান্সলেট হয়েছে, ট্রান্সলেট হইয়া দেখো একটা মাত্র কোড জেনারেট হয়েছে, তার মানে এটা কম্পাইলারই করছে। সি প্রোগ্রামিং এর স্টেটমেন্টের শেষে কি দিতে হয়? এইটা একটা জাস্ট বইতে ছিল যে সি মানে তোমাদের সি নাই, বাট এটা একটা লাইন আছে। সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা স্টেটমেন্টে মানে লাইনের শেষে কি দিতে হয়? সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। কি দিতে হয়? সেমিকোলন দিতে হয়। এটা আবার পাইথনে দিতে হয় না। নিম্নের কোন ওয়েবসাইট ঠিকানা থেকে পাইথন সফটওয়্যার ডাউনলোড করা যায়? তো
ঠিক আছে, পাইথন সফটওয়্যার কোনটা থেকে ডাউনলোড করা যায়? কারো কি মনে আছে কোনটা? এটা হবে ক নাম্বারটা। লাস্টে যদি ওআরজি দেখো তাহলে বুঝবে যে এটাই। পাইথন প্রোগ্রামিং ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের, ডেটা সায়েন্সে, অটোমেশন, রোবোটিক্স সবগুলাতে এখন পাইথন ব্যবহৃত হচ্ছে। শিখো লেখাটি মনিটরে প্রদর্শন করতে হলে পাইথনে কোন অপশনটি ব্যবহার করতে হবে? প্রিন্ট, বা এখানে প্রিন্ট দ্বারা সহজে যদি বুঝাই আউটপুট দেখায়। ঠিক আছে, আউটপুট দেখায়। লেখাটি আচ্ছা একই প্রশ্ন আরেকবার আসে নাকি? মনিটর প্রদর্শন পাইথনে কোন ভাষাটি ব্যবহার করতে হবে? আচ্ছা একই লেখা দুইবার আসে। পরের প্রশ্ন কি বলছে? পাইথনে প্রিন্ট ফাংশনে ব্যবহৃত অবজেক্টের ডেটা টাইপ কি হবে? পাইথনে যে আমরা আসলে প্রিন্ট ফাংশন দিয়ে এটা যে করতেছে এটা আসলে কি হবে? এটা হবে স্ট্রিং। এটা কি হবে? স্ট্রিং। স্ট্রিং মানে হলো যে বর্ণ বা টেক্সট, বা তুমি ধরতে পারো নাম জাতীয় আর কি বুঝাইতেছে। বর্ণ, টেক্সট, নাম জাতীয় এই জিনিসগুলা ওই ধরনের অবজেক্টের ডেটা টাইপ হবে। ঠিক আছে, ডেটা টাইপ মানে জাতের মতো। নিচের কোডটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা? বলো। পাইথন একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেনসিটিভ মানে কি? কেস সেনসিটিভ মানে হলো, কেস সেনসিটিভ মানে জানতে হবে। সেনসিটিভ মানে হলো এই ভাষা যখন লিখবা বড় ও ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আলাদা আলাদা বোঝায়। আলাদা আলাদা বোঝায়। ঠিক আছে, আলাদা আলাদা বুঝায়। ঠিক আছে, আলাদা আলাদা বুঝায়। পরে কি আছে দেখো, এত ভার্সনে কতটি কিওয়ার্ড আছে? ঠিক আছে, এই ভার্সনে কতগুলা কিওয়ার্ড আছে? ঠিক আছে, ভার্সনে কতটি কিওয়ার্ড আছে? 35টা। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হলো সংরক্ষিত শব্দ। এই শব্দগুলা তুমি যখন প্রোগ্রাম লিখবা তুমি ভ্যারিয়েবলে ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। এত ভার্সনে মানে কতটি কিওয়ার্ড আছে? 35টা। নিচের কোনটি কিওয়ার্ড? এই যে যেমন ফলস, ফলস একটা কিওয়ার্ড, এটা তুমি চলকে ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, চলক বা মানে চলকের নামে ব্যবহার করতে পারবা না। পরেরটা কি দেখো কি আছে, নিচের কোনটি ভ্যারিয়েবল হিসেবে ব্যবহৃত হতে পারে? এই যে এটা ঠিক আছে, ভ্যারিয়েবল হিসেবে কেন ব্যবহৃত হতে পারে সেটা বুঝতে হবে। এইটা হলো কিওয়ার্ড। ঠিক আছে, কন্টিনিউ একটা কিওয়ার্ড, এন্ডও একটা কিওয়ার্ড, এগুলো সংরক্ষিত শব্দ। এগুলো তুমি ব্যবহার করতে পারবা না ভ্যারিয়েবল বা চলকের জন্য। ঠিক আছে, দেখো আমরা কত জিনিস শিখে গেলাম। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? জাভা একটা ল্যাঙ্গুয়েজের নাম, কিন্তু এটা সংরক্ষিত শব্দ না। বাকি সবগুলা, ঠিক আছে, গ্লোবাল, ব্রেক, কন্টিনিউ, এগুলা সংরক্ষিত শব্দ। সংরক্ষিত শব্দগুলো একটু চোখ বুলাই নিও। আমি বলবো তোমাকে, হ্যাঁ, পাইথনের নাম্বার ও নাম্বার দুইটা আলাদা ভ্যারিয়েবল। আমি বলছিলাম না ভাই কেস সেনসিটিভ পাইথন, এখানে দেখো এনটা কি ছোট হাতের, এখানের এনটা কি বড় হাতের। এ আর এ দুইটা আলাদা ভ্যারিয়েবল, মনে থাকবে দুইটা আলাদা ভ্যারিয়েবল। নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল? এইটা সঠিক ভ্যারিয়েবল। কেন সঠিক ভ্যারিয়েবল সেটা বলতেছে। ফার্স্ট অফ অল, শুরু করতে পারবা না, আন্ডার স্কোর দিয়ে শুরু করতে পারবা না, সব সময় একটা টেক্সট দিয়ে শুরু হবে। সংখ্যা দিয়েও তুমি কি করতে পারবা না, শুরু করতে পারবা না। এই যে এম্পারসেন্ট, এইটাও তুমি ইউজ করতে পারবা না। বুঝতে পারছে? পরে প্রশ্ন দেখো, পাইথন প্রোগ্রামিং এর সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড হলো, এটা বলো তো কি হবে? কি হবে? চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করলে পেরে যাবা। এইটা, 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 তার মানে 1 2 3। ঠিক আছে, 1 2 3 সবগুলাই সংরক্ষিত শব্দ। পরেরটা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে। এবার তো বলছে ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে। এবার বলো তো ভ্যারিয়েবল হিসেবে কোনগুলো ব্যবহার করা যাবে? ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে 2 আর 3।
এটা ব্যবহার করা যাবে না, এগুলো সংযুক্ত শব্দ। সরি, এখন একটা জিনিস বলতেছি, কিওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই, কিওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন আসবেই, আসবে চ্যালেঞ্জ। তুমি যেই বোর্ডে রেও না কেন, কিওয়ার্ড থেকে একটা প্রশ্ন পাবাই, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, কোনো সমস্যা নেই। তাহলে এখন কি কাজ করতে হবে, যেহেতু 35টা কিবোর্ড আছে, মানে কিওয়ার্ড আছে, 35টা কিওয়ার্ড পড়তে হবে, পড়তে হবে ভালো করে, ভালো করে। একটু চোখ বলাই নিবা, এখনই নাও। আমি বলতেছি ভাইয়া, তুমি মনে করো যে 35টা কিওয়ার্ড বাসায় কয়েকবার পড়তে পারো, লিখতে পারো, একদম টানা মুখস্থ করা লাগবে না, জাস্ট চোখ বলাই নিতে পারো কয়েকবার। 10-20 মিনিট একটু এখানে টাইম দাও, আমি বলবো পরীক্ষায় যাওয়ার আগে 1-2বার একটু চোখ বলে যাও, ইনাফ। তোমার একটা নৈর্ব্যক্তিক এখান থেকে কমন পাবাই, বিশ্বাস করো, তুমি পরীক্ষার হলে এই কিওয়ার্ড থেকে একটা নৈর্ব্যক্তিক পাবাই। বইতে আছে, বেশিক্ষণ লাগবে না, টানা মুখস্থ করা লাগবে না, জাস্ট কয়েকবার একটু চোখ বলে যাও, বারবার দেখে যাও, তাহলেই হয়ে যাবে, একটা পাবাই, এটা আসবেই। পাইথন ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন চিহ্ন বা অপারেটর কোনটি? ভ্যালু অ্যাসাইন করতে গেলে এটা দিতে হয়, একটা সাইন দিয়ে এটাকে বলা হয় অ্যাসাইন করা। এটাকে কি বলা হয় ভাইয়া? অ্যাসাইন করা। ডাবল ইকুয়াল দিলে তখন এটা সমান বোঝায়, আর যদি এরকম থেকে নট ইকুয়াল তখন সেটাকে অসমান বলে। কি বলে ভাইয়া? অসমান। কোনটি ভ্যারিয়েবলের সঠিক ভ্যালু অ্যাসাইন পদ্ধতি? এই যে এটা। এই প্রোগ্রামের আউটপুট কত হবে? দেখো এখানে, দেখো দুইটা চলকের কথা বলা আছে। এই চলকে ফার্স্টে ভ্যালু দিছিল 2, ওই চলকেই পরে ভ্যালু দিছে কত? 5। তাহলে আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, বুঝতে পারছি? তারপরে বড় হাতের ভি, এটা আলাদা আর একটা চলক, তাতে 10 অ্যাসাইন করছে, তার মানে এখানে একটা আছে, এখানে একটা আছে, আলাদা আলাদা, এইটা তো আপডেট হয়ে গেছে। প্রিন্ট করতে বলতেছে ছোট হাতের ভি আর, তার মানে এই 5 হবে, এটা কি হবে? 5 হবে। এখানে কোন ধরনের ডেটা নির্দেশ করতেছে? যেহেতু এরকম কোটেশন মার্ক যদি থাকে সিঙ্গেল কোটেশনের, ঠিক আছে, তখনই বুঝবো এটা স্ট্রিং, সিঙ্গেল কোটেশন থাকলে স্ট্রিং। আর নিচের কোন ডেটা টাইপের ভ্যারিয়েবলের মান টেক্সট বা অক্ষর জাতীয় হয়? স্ট্রিং। বুলিয়ান ডেটা টাইপে কয়টি ডেটা রাখা যায়? ঠিক আছে, বুলিয়ান, বুল দ্বারা বুলিয়ান বুঝাইতেছে, বুলিয়ান ডেটা টাইপে কয়টি ডেটা রাখা যায় এটা বলতো? এটা তো আসলে বোঝা যা উচিত, ওই যে দুইটাই তো রাখা যায়, বুলিয়ান মানেই তো দুইটা রাখা যাইতেছে, একটা হলো ট্রু আর একটা ফলস। পাইথনে ভ্যারিয়েবলের ডেটা টাইপ বের করতে কোনটা ব্যবহৃত হয়? এই যে টাইপ। পাইথনে ভ্যারিয়েবলের ডেটা টাইপ পরিবর্তনের জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়? কাস্টিং কনস্ট্রাক্টর। ডেটা টাইপ পরিবর্তন করে ফেলে, মানে জাতি পরিবর্তন করে ফেলে, ঠিক আছে। পরেরটা দেখো, এটা হলো নরমালি ছিল ইন্টিজার, নরমালি ছিল কি ইন্টিজার, এর জোর করে ফ্লোট মানে কি ভগ্নাংশ, ভগ্নাংশে রূপান্তর করে দিছে, তার মানে এক্স এর ভ্যালু এখন হয়ে গেছে এই যে ভগ্নাংশ। এটা নরমাল সংখ্যা ছিল, ইন্টিজার ছিল, তারপরে কাস্টিং কনস্ট্রাক্টর ইউজ করে এটাকে স্ট্রিং বানাইছে, স্ট্রিং বানাইলে এই যে সিঙ্গেল কোটেশন মার্ক সহ থাকবে। উদ্দীপকের ভ্যারিয়েবলটি ডেটা টাইপ বের করার সঠিক পদ্ধতি নিচের কোনটি? কোনটা হবে বলো তো? ভ্যারিয়েবল দিছে, এটা হলো প্রিন্ট টাইপ ভ্যারিয়েবল, ঠিক আছে, বুঝতে পারছে? প্রিন্ট টাইপ ভ্যারিয়েবল। এখানে দেখো ফার্স্ট হলো প্রিন্ট, কারণ কি শো করা লাগতেছে, তারপর টাইপ মানে ভ্যারিয়েবলটা টাইপটা বের করতে হইতেছে। উদ্দীপকের ইনপুট হিসেবে এত দিলে ভ্যারিয়েবলটির ডেটা টাইপ কত হবে? ঠিক আছে, ভ্যারিয়েবলটির ডেটা টাইপ কত হবে? মনে রাখবা ইনপুট এই ফাংশনটা ইউজ করলে, ইনপুট কথা লেখা থাকলে এটা স্ট্রিং রিটার্ন করে। কি রিটার্ন করে ভাই? স্ট্রিং। তুমি যাই দাও না কেন, তুমি দিতেছো একটা ফ্লোট ভ্যালু, কোনো সমস্যা নাই, কিন্তু সে স্ট্রিং রিটার্ন করবে। তার মানে ইনপুট দেওয়া থাকলে সবসময় মনে রাখবা সে কি রিটার্ন করবে? স্ট্রিং রিটার্ন করবে, ঠিক আছে, কি রিটার্ন করবে? স্ট্রিং রিটার্ন করবে। উদ্দীপকের ইনপুট হিসেবে 123 দিলে, দেখো এখন এখানে 123 দিছিলা, এইটা হয়ে গেছিল কি? স্ট্রিং। স্ট্রিং কে আবার জোর করে কাস্টিং কনস্ট্রাক্টর দিয়ে কি করতেছো?
ইন্টিজার বানাই নিতে হবে, তাহলে ডেটা টাইপটা কি হবে? ইন্টিজার। ডেটা টাইপ কি হবে? ইন্টিজার হবে। উদ্দীপকের আউটপুট কোনটি হবে? ঠিক আছে, ফ্লোট নাম্বার ছিল, তারপরে সেটাকে ইন্টিজার করছো, তারপরে আবার লাস্টে জোর করে এটাকে স্ট্রিং বানাইছো, তাহলে এখন যদি টাইপ এক্স করো এটা অবশ্যই স্ট্রিং এ হবে, এটা অবশ্যই কি হবে? স্ট্রিং হবে। নিচের কোনটিতে ইনপুট হিসেবে 10 দিলে এর আউটপুট কি হবে? এইটা হলো স্ট্রিং, এতেও পাইছি স্ট্রিং, এখন এরকম 10 আর দুইটা টেক্সট পরপর যুক্ত হইলে এটা 10 10 এরকম ভাবে প্রিন্ট হবে, এটা আর কি। ঠিক আছে, কারণ দুইটা টেক্সট যুক্ত হয়েছে। ইনপুট দিছে, হ্যাঁ প্রিন্ট টেক্সট, ঠিক আছে। পাইথন প্রোগ্রামে ইনপুটের মধ্যে বুলিয়ান ডেটা টাইপের টাইপ কাস্টিং কোনটি? ঠিক আছে, টাইপ কাস্টিং কোনটি বলো তো, এটা কোনটা হবে? ওকে, এটা হবে এই যে বুলিয়ান দিব, ইনপুট নিব, ইনপুট নিয়ে তারপরে তার সামনে এই যে বুলিয়ান দিয়ে দিলে বুলিয়ানের রূপান্তর হবে। নিচের কোডটি কি করবে? নিচের কোডটি রান করবে, কারণ ট্রু এটা একটা চলক, আর ট্রু হইল বুলিয়ান ভ্যালু। ট্রু আর ফলস এগুলা কি? বুলিয়ান ভ্যালু, এগুলা কি? বুলিয়ান ভ্যালু। তো বুলিয়ান ভ্যালুর কারণে এগুলা রান করবে, বুলিয়ান ভ্যালুর কারণে কি করবে? রান করবে। পরেরটা দেখো, এইটা কিন্তু বুলিয়ান ভ্যালু না, আবার এখানে ইউজ করছে বুলিয়ান ভ্যালু, যেটা আবার কিওয়ার্ড। কিওয়ার্ড কি চলকের নাম হিসেবে ইউজ করা যাবে না, তার মানে রান করবে না। একই কোড দেখছো, একটু ঘুরাই দিছি, টিটা ছোট হাতের দিছি, ঝামেলা লেগে গেছে। ট্রু ফলস যদি বুলিয়ান ভ্যালু থাকে তখন আমাদের টিটা আর এফটা বড় হাতের হয়। নিচের কোনটি অ্যারিথমেটিক অপারেটর? ঠিক আছে, অ্যারিথমেটিক মানে হিসাব করার জন্য, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটাকে মডুলা বলে, মডুলা অপারেটর। এটা ভাগশেষ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? ভাগশেষ। ঠিক আছে, মডুলা অপারেটর বলে এটাকে। কম্পারিজন অপারেটর কয়টি? ঠিক আছে, কম্পারিজন মানে তুলনা, কম্পারিজন অপারেটর কয়টি? ঠিক আছে, এটা হলো 6টা, টোটাল কয়টা আছে? 6টা। বইতে একটু চোখ বলে নিতে পারো এটা। পার্সেন্টেজ কি ধরনের অপারেটর? এই যে মডুলা অপারেটর বা ভাগশেষ অপারেটর। দেখো 25 মানে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, তাহলে ভাগশেষ কত থাকতেছে? 5 না? এই যে এই রেজাল্ট হবে 5। কি পার্সেন্টেজ কি এর মান কত? এই যে 5 হবে। ঠিক আছে, ভাগশেষ যত তত। এটার মান কি? অসমান, অলরেডি দেখা যাচ্ছে। তারপর কি বলছে? পাইথন ইকুয়াল বোঝাতে ডাবল ডাবল এটা দিতে হয়। এইখানে কয়টি অপারেন্ড রয়েছে? অপারেন্ড কয়টা আছে? 3টা। এ বি সি এগুলা হলো অপারেন্ড। ঠিক আছে, এগুলা কি? অপারেন্ড। এইগুলা হলো অপারেটর। এগুলাকে কি বলতেছে ভাইয়া? অপারেটর। তাহলে অপারেটর কয়টা? 2টা। অপারেন্ড কয়টা? অপারেন্ড কয়টা? 3টা। আর পুরা এই জিনিসটাকে বলা হইতেছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন, বুঝতে পারছি? তারপর কি আছে? নিচের প্রোগ্রামটির আউটপুট কত হবে? এটা একটু খেয়াল করো, নিচের প্রোগ্রামটির আউটপুট কত হবে? এটা হবে 2। কত হবে? 2। যদি আরো ডিটেলসে এটা বুঝতে চাও যে এখানে কেন এই যে 2 হলো, আমার মনে করো যে ফাইনাল শটে ক্লাস আছে, ফাইনাল শটে আরো ডিটেলসে বলে দিছি, ওইখান থেকে যাদের একটু বেশি ডিটেলস দরকার কোডিং গুলোর জন্য, সেটা একটু ফাইনাল শট ক্লাসটা দেখে নিও, ইউটিউবেই আছে, জাস্ট এসএসসি আইসিটি ফাইনাল শট লিখলেই পাওয়া যাবা, বা ফাইনাল শটের প্লে লিস্টে গেলেও পাওয়া যাবা, ডিটেলসে দেওয়া আছে খুব সুন্দর মতো। আর যারা যারা অলরেডি দেখে ফেলছো তারা জাস্ট মিলাই নাও, জাস্ট প্রোগ্রামটি আউটপুট কত? 2 হবে। পরেরটা দেখো, এটা হবে কত? 1 হবে। আচ্ছা, এটা কত হবে? 1 হইতেছে। পরেরটা দেখো, এটার কত হবে? দেখো এটা একটু চেষ্টা করো যে নিচের প্রোগ্রামটি আউটপুট কত হবে, চেষ্টা করো, চেষ্টা করো। ঠিক আছে, সরি, এটা হবে যে 0 1 2 4 5। পরেরটা দেখো,
এটাকে পাইথনের নিচের কোন এক্সপ্রেশনটির মান 3 হবে? এই যে এটা ঠিক আছে। এখানে আউটপুট কি হবে এটা বলো তো। বলছে যে ইফ এক্স এর মান 5, ইফ এক্স এর মান 10-এর থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট করো। যেহেতু 10-এর থেকে বড় না, তার মানে এটা বি প্রিন্ট হবে। আউটপুট কি হবে? বি। পরেরটা দেখো কি বলছে, এখানে আউটপুট কি হবে। এখানে বলছে এক্স এর মান 10-এর থেকে বড়, মানে এক্স এর মান 10, তো 10 5-এর থেকে প্রিন্ট হইলে প্রিন্ট এ প্রিন্ট করবে, ঠিক আছে। প্রিন্ট এ কি করবে? প্রিন্ট করবে। ভালো কথা। পরের গুলাতে কি প্রিন্ট করবে? আচ্ছা আমরা কি ঠিক আছে, হ্যাঁ, এটার জন্য কি হবে বলো তো, একটু গেস করো। এখানে কি হবে? এখানে দেখো এটা শর্ত মানতেছে তাই এ হবে, আবার নিচেরটাও যেহেতু ইফ এর পরে এলস না দিয়ে আবার ইফ ইউজ করছে, তার মানে এটাও শর্ত মানতেছে, তার মানে এ বি হবে। পরেরটা দেখো, এটি রান করলে আউটপুট কি হবে? এটি যদি রান করে তাহলে আউটপুট কি হবে? দেখো এটা একটু কিন্তু জটিল দিয়ে দিছে, তাই না? এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা ভুল দিছে, এটাকে অ্যাসাইন করা লিখে ফেলছে, এটা কিন্তু সিনট্যাক্স এরর, ঠিক আছে। এটা ডাবল ইকুয়াল দেওয়া উচিত ছিল। পরেরটা দেখো কি বলছে, ইফ এইটা হয় তাহলে প্রিন্ট ইয়েস, এলস প্রিন্ট নো লিখতে হবে। এটার জন্য কি হবে? ঠিক আছে, এটা হবে ইয়েস, সবসময় কি হবে? ইয়েস। -1 না, এখানে যদি 1ও দিত সেক্ষেত্রেও এইটাই হয়ে যেত, কোনো কন্ডিশন দেয় নাই, ট্রু বানায় রাখছে। এটি রান করলে আউটপুট কি হবে? এটি রান করলে আউটপুট কি হবে? ঠিক আছে, এটি রান করলে ইফ ফলস, এটাই একটা ভ্যালু দিয়ে রাখছে, এটা অলরেডি ট্রু হয়ে গেছে। ট্রু হইলে এটা কি হয়ে যাবে? রান করবে, ঠিক আছে। এই যে রান, এই জিনিসটা হবে। পরে প্রশ্ন দেখো, এইটার মানে কি হবে যে এটি রান করলে আউটপুট তোমার কি হবে? এটি রান করলে তোমার আউটপুট কি হবে? এটা হবে কিন্তু নো ম্যাচ, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, এটা কি বলছে, এটা যদি 5 তার মানে একটা ইন্টিজারের সাথে টেক্সটের সরি স্ট্রিং এর দিছে, তার মানে এটা কি হবে? নট ইকুয়াল হবে। এটি রান করলে কি হবে? এবার দেখে একটু কঠিন কঠিন জিনিসগুলো দেখাইতেছে, একটু দেখে নিও। এটা কি হবে? ইয়েস হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এটা কি হবে? এটা তো সহজ, এটা জোর বিজোরের আছে। ইভেন মানে হলো জোর, ইভেন মানে কি ভাই? ইভেন মানে হলো জোর, আর অড মানে হলো বিজোর, ঠিক আছে। অড মানে বিজোর, ঠিক আছে। তো বলছে যে 7 ভাগশেষ 2 যদি 7 হয় তার মানে ওইটা অড হবে। এটা কি হবে? অড হবে, ঠিক আছে। এটা খুব সহজ জিনিস। এটি রান করলে আউটপুট কি হবে? পরেরটা দেখো, যেহেতু প্রথমটাই মিলতেছে আর বাকিগুলোতে যাবেই না, তার মানে এটা 1 হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এটা কি হবে? দেখো এটি রান করলে আউটপুট কি হবে? এটা একটু চিন্তা করো, ঠিক আছে। এটা একটু চিন্তা করো কি হবে? দেখো দেখো দেখো, এটা হবে এক্স ইজ লার্জ, ঠিক আছে। এক্স ইজ লার্জ, বুঝতে পারছি। পরেরটা হবে কি? দেখো এটা একটু দেখো, এটা হবে জেড ইজ লার্জ। পরেরটা দেখো কি বলছে, ম্যাচ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশন কি বলা হয়? কেস এক্সপ্রেশন। এই টাইপের জিনিসগুলো তুমি সহজেই পারবা, কোডিং এ যদি তোমার সমস্যা হয় এগুলো তুমি খুবই সহজেই পাবা। কেস এক্সপ্রেশন, এখানে পাইথন লেখাটি কতবার প্রিন্ট হবে? এটা একটু গেস করো তো, পাইথন লেখাটি কতবার প্রিন্ট হবে? তো এই ক্ষেত্রে তুমি একটা সহজই দেখো, এখানে তোমার একটা নাম্বারই বলে দিছে, তার মানে তুমি আর কোনো জিনিস চিন্তা করবে না, লিখে দেবা আটবার, ঠিক আছে। দেখবা উত্তর করে দেবা, শেষ। পরেরটা দেখো, এখানে তুমি পাইথন লেখাটি কতবার প্রিন্ট হবে? দেখো আগের প্রশ্নটাই আছে, জাস্ট একটু মনে হয় কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে দেখো, শুরু করতেছি 1 থেকে, শুরু করতেছি 1 থেকে, শেষ করব 8-এর আগে, 8-এর আগে, তার মানে কত? 8-এর আগে মানে কি? 7, তার মানে 1 থেকে 7 যদি হয় তাহলে কয়বার ঘুরতেছে? 7 বার। কয়বার ঘুরতেছে? 7 বার। তুমি লুপ থেকে একটা প্রশ্ন পাবাই,
পরেরটা দেখো সেম জিনিসটা, এখন এই 1 দ্বারা আবার কি বুঝাইতেছে দেখো, ফার্স্টে হবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8 এর আগে শেষ হবে, তার মানে এটাও কত 7 বার। এটা মানে কত বারবার করে ইনক্রিমেন্ট হচ্ছে। পরের প্রশ্ন দেখো, এইবার দেখো 8 থেকে শুরু করছি, দেখো 8 থেকে শুরু করলে 6, 5, 4, 3, 2, ঠিক আছে। 1 কি আমি করব? 1 করতে পারবো না। এখনো দেখো কতবার হচ্ছে? 7 বার হচ্ছে। ইনক্রিমেন্ট কি হচ্ছে? -1, তার মানে কি ডিক্রিমেন্ট হচ্ছে। তার মানে কত? এবার কত? 7 বার। বুঝতে পারছি? এবারও কি 7 বার। ইজি। পরেরটা দেখো, এটা যদি হিসাব করো তাহলে এখন পেরে যাওয়ার কথা, এটা 4 বার হবে, কারণ কি 4 করে করে ইনক্রিমেন্ট হচ্ছে। পরেরটা এবার হলো 4 করে করে ডিক্রিমেন্ট হচ্ছে, তার মানে এটাও কতবার হবে? 4 বার হবে। বুঝতে পারছি? পরেরটা দেখো, নিচের প্রোগ্রামটির আউটপুট কত? এটা খুব সহজ, খুবই সহজ, এটা একটু দেখো। এটা কোনটা হবে দেখো, নিচের প্রোগ্রামটির আউটপুট কত, এই প্রোগ্রামটা তোমার আসলে আউটপুট কত জেনারেট হবে। দেখো খেয়াল করে দেখো, এটা হবে 4, ঠিক আছে। এটা কত হবে দেখো, 1 2 3, ঠিক আছে। প্রত্যেকটাই যেহেতু করতেছে একটা লুপ ফেলাই দিছে, লুপের কারণে 1 2 3 হচ্ছে। পরটা দেখো, নিচের প্রোগ্রামটি রান করলে কত হবে, হিসাব করে দেখো, এটা হবে কিন্তু 10, ঠিক আছে। পরটা দেখো, এটা যদি হিসাব করি, এটা কি হয়? রান করবে না, ঠিক আছে। এটাই তো ঝামেলা হয়ে গেল। এটাই বলতেছেন ভাইয়া ঠিক আছে, কিন্তু পরেরটায় কেন আবার কি ঝামেলা হইল ভাই? এটাই রানই করবে না, ঠিক আছে, রান করবে না। আচ্ছা, এখানে কেন রান করবে না? ধরো যে এখানে সান লিখে রাখছে, ঠিক আছে, রান করবে না। নেস্টেড ফর লুপে সবসময় কোন ফর লুপটির কাজ সম্পাদিত হবে? নেস্টেড ফর লুপটির কাজ সম্পাদিত হবে কোনটা? আউটার। সবশেষ হবে হলো আউটার, একদম বাইরে যেটা। ফার্স্টে কাজ হবে ইনারটার, ঠিক আছে। ফার্স্টে হবে ইনার, ঠিক আছে, ইনারটা হবে। নিচের প্রোগ্রামটির আউটপুট কত? দেখো সহজে চিন্তা করলেই হয়ে যাবে, সহজে চিন্তা করলেই পেরে যাবা। দেখো এটা কত হচ্ছে? 6 হচ্ছে। বুঝতে পারছি? খুব সহজ জিনিস, খুব সহজভাবে আমরা করে ফেলবো। পরেরটা দেখো কি আছে, নিচের প্রোগ্রামটির আউটপুট কত? এইটার আউটপুট কত? আবার পরেরটা দেখো, পরেরটা কত আসতেছে দেখো, এটা কিন্তু হবে 3 6, ঠিক আছে। তারপরটা দেখো, এটা কত আসতেছে? নিচের প্রোগ্রামটি রান করলে পাইথন কতবার প্রিন্ট হবে? এটা চিন্তা করো, চিন্তা করে বলো। এটা কিন্তু হবে 3, ঠিক আছে। এটা কত হচ্ছে? 3 হচ্ছে। পরেরটা যদি দেখি, এটা পাইথন কতবার প্রিন্ট হবে বলো? এটা হবে 1 2 3, ঠিক আছে, 1 2 3, খুব সহজে হয়ে যাচ্ছে। নিচের কোডটির আউটপুট কত হবে দেখো। এখন দেখো এই টাইপের জিনিসগুলো আমি একটু বলে দেবো, ঠিক আছে। এটা আমি তোমাকে বলে দেবো, এটা তোমার জানা লাগবে, জানা উচিত, জানলে ভালো হবে। দেখো এখানে হলো একটা জিনিস এস দেওয়া আছে, সাধারণত এটা সাম বোঝায়, এটা ইনক্রিমেন্ট হচ্ছে সামথিং, কিছু একটা লুপের মধ্যে ফেলাইছে, এবং দেখো সামে আপডেট হচ্ছে বারবার। কত পর্যন্ত হবে? 10 পর্যন্ত চলবে। জিনিসটা অনেকটা এক এক করে যেহেতু বাড়তেছে, এটা হবে 1 + 2 + 3, এভাবে করে 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 তোমার 10 পর্যন্ত হচ্ছে, তাই তো? দেখো তো এটা একটা ক্রমিক সংখ্যার সিরিজ না? ক্রমিক সংখ্যার সিরিজের সাম বের করার জিনিসটা বলছে, তার মানে এটা হয় না n * n + 1 / 2 এর হিসাব হয়। তুমি আলাদা করে হিসাব করা লাগবে না। দেখো এটা কত, 10 * 11 / 2, 110 / 2, সো এটা আসবে 55। তার মানে ডাইরেক্ট ওই ম্যাথের ফর্মুলা দিয়ে তুমি সামটা বের করে ফেলতে পারবা। পরে দেখো নিচের কোডটির আউটপুট কত হবে?
এটার উত্তর কত হবে দেখো, চেক করে দেখো। এটা হবে এই যে তোমার 1112। পরেরটা দেখো, নিচের প্রোগ্রামটি রান করলে লুপটি কতবার পাওয়া হবে? এটা একটা ইনফাইনাইট লুপে রূপান্তর হয়ে গেছে, তাই অসংখ্যবার। পরেরটা, নিচের প্রোগ্রামটির আউটপুট কত? এটা একটু খেয়াল করো। কন্টিনিউ দেয়া আছে, কন্টিনিউ দেয়া থাকলে কি হয়, ঠিক আছে, মনে আছে? এটা হবে 2, ঠিক আছে। পরেরটা দেখো, এইটা কতবার হবে? নিচের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে, প্রিন্টটাকে ভিতরে ঢুকাই দিছে, এটা হবে 1, ঠিক আছে। দেখছো, যখনই মনে করো, এখানে মনে রাখবা, যদি ভিতরে চলে আসে তার মানে এটা ফরের মধ্যে প্রিন্ট, কিন্তু আগেরটাতে এটা কিন্তু ফরের মধ্যে না, এটা আলাদা আরেকটা স্ট্যান্ড। এইখানে যে কয়টা আছে এগুলা হইলো সব ফরের মধ্যে। যদি ভিতরে বুঝায় একটা ফাংশনের আন্ডারে, তখন হলো একটু ভিতরের দিকে আমি দেই, লিখি, শুরু করি একটু ভিতর থেকে, বুঝতে পারছি? এটা কি হবে? এটা হবে 01245। পরেরটা দেখো, এটা কি হবে? এখানে হ্যালো লেখাটি কতবার প্রিন্ট হবে? হ্যালো লেখাটি কতবার প্রিন্ট হবে? চিন্তা করো, হ্যালো লেখাটি কতবার প্রিন্ট হবে? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করলেই পাওয়া যাবা, ঠিক আছে। একটু চিন্তা করার টাইম দিচ্ছে, চিন্তা করো, তাহলে পারবা। দেখো কত সুন্দর, হ্যালো লেখাটি কতবার প্রিন্ট হবে? 1 দিয়ে শুরু করছিলাম, ভিতরে ঢুকার সাথে সাথে এটা 2 তে রূপান্তর হয়েছে, একবার প্রিন্ট হবে। পরের বারে যখনই যাবে 2+3 হবে। ব্রেক মানে হলো লুপ থেকে বের হয়ে যাওয়া, লুপ থেকে বের হওয়া মানে একবারই করতে পারতেছে প্রিন্ট। পরেরটায় দেখো, এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তোমার লুপটা তোমার যেটা হইতেছে, এটা ব্রেক না, এটা ধরো তোমার কন্টিনিউ হবে আর কি, ঠিক আছে। কন্টিনিউ হলে এটা তোমার টোটাল 5 বার লেখাটি প্রিন্ট হবে, ঠিক আছে। জাস্ট 3-এর জন্য এটা বাদ যাবে, আর বাকি সবগুলোর জন্য কি হবে, তোমার লুপটা চলতে থাকবে। তো মোটামুটি কিন্তু আমরা সব তোমাদের শিখাই দিলাম, ঠিক আছে। তো কোডিং এর জন্য যদি আরো ডিটেলসে জানতে চাও, আরো ব্যাখ্যা সহ, তাহলে ফাইনাল শর্ট ক্লাসটা আছে, ওইখানেও আরো ভালো মতো বুঝিয়ে দিয়েছি, ওইটা দেখে নিও, তাহলেই হবে। আর ভয় পাওয়ার কিছু নাই, কোডিং থেকে তোমার একদম প্র্যাকটিক্যাল কোডিং থেকে তোমার কোশ্চেন বেশি আসবে না, 1-2টা আসতে পারে ম্যাক্সিমাম, আর তা না হইলে তুমি পাইরা যাবে সবকিছুই। সো যেটা করবা, পরীক্ষার হলে শান্ত হইয়া পরীক্ষাটা দিবা, ভয় পাওয়ার কিছু নাই। আমি বলে দিতেছি, বিশ্বাস করো, তুমি ম্যাক্সিমাম জিনিস কমন পাইয়া যাবা, ঠিক আছে। তুমি ম্যাক্সিমাম জিনিস কমন পাইয়া যাবা, এবং আমি এটা বিশ্বাস করি যে তুমি দেখা যাবে যে 100%ই কমন পাওয়া যাইতে পারো। আর কমন পেয়ে গেলে আমাদের শিখবো জিতবো গ্রুপ, মানে আমাদের ফেসবুকে শিখবো জিতবো গ্রুপে তুমি জানাইতে পারো যে তোমার কতগুলা কমন হয়েছে, তখন আমরা বুঝতে পারবো। আর তুমি, আবারও বলতেছি, টেনশন করো না, তুমি কমন পাবা। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ক্লাসে, সে সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, হাসি খুশি থাকো। আসসালামু আলাইকুম।